চতুর্থ অধ্যায় অণুজীব মাইক্রো অর্গানিজম অর মাইক্রোবস। যেসব জীব খুবই ক্ষুদ্রাকার এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালো দেখা যায় না তাদেরকে অণুজীব বলা হয়। জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সে শাখাকে অণুজীব তত্ত্ব বা মাইক্রোবায়োলজি বলা হয়। ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি অণুজীবের অন্তর্ভুক্ত। অণুজীববিদগণ ভাইরাসকে অণুজীব বলতে চান। মাধ্যমিক শ্রেণীতে তোমরা ব্যাকটেরিয়া ও সাইনোব্যাকটেরিয়া সম্বন্ধে জেনেছ। ভাইরাস সাধারণত সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জলাতঙ্ক, গুটি বসন্ত, জলবসন্ত, বার্ড ফ্লু, ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি রোগের কথা প্রায় শুনে থাকি, কখনো নিজেরাই আক্রান্ত হই। এগুলো সবই ভাইরাস ঘটিত রোগ, অর্থাৎ ভাইরাস দ্বারা এই রোগগুলো হয়ে থাকে। মানুষের ন্যায় অন্যান্য জীবজন্তু যেমন গরু, ভেড়া, মহিষ, ছাগল, ইঁদুর, মুরগি, এমনকি গাছপালারও ভাইরাস ঘটিত রোগ হয়ে থাকে। তাহলে ভাইরাস কী? ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী বস্তু। ভাইরাস এটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ। ভাইরাস আকারে এতই ছোট যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। সাধারণত অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, তাই ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক আল্ট্রা মাইক্রোস্কোপিক, অর্থাৎ ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক বস্তু। ভাইরাসের দেহ বাইরের প্রোটিন আবরণ এবং অভ্যন্তরস্থ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ, এই দুটি দিয়ে গঠিত। কাজেই ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত রোগ সৃষ্টিকারী অতি আণুবীক্ষণিক সত্তা। ভাইরাস জীবদেহের অভ্যন্তরে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রোগ সৃষ্টি করে থাকে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক সত্তা, বাধ্যতামূলক পরজীবী জৈবকণা যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। ভাইরাসকে জীবাণু না বলে সত্তা হিসেবে আখ্যায়িত করা হলো কেন? কারণ আমরা জানি জীবদেহ কোষ দিয়ে গঠিত, কিন্তু ভাইরাস অকোষীয়। তাছাড়া এরা জীবদেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারলেও জীবদেহের বাইরে একেবারে নিষ্ক্রিয় রাসায়নিক পদার্থ হিসেবে বিরাজ করে। সত্যিকার অর্থে এরা অণুজীব নয়, অণুজীবের মতো। ভাইরাস দেহে কোষীয় বৈশিষ্ট্য তথা কোষপ্রাচীর, কোষঝিল্লি ও সাইটোপ্লাজম নেই, তাই ভাইরাসকে অকোষীয় বলা হয়। আবিষ্কার: গুটি বসন্ত, পিচ জ্বর ইত্যাদি ভাইরাস ঘটিত রোগ পৃথিবীতে বহু আগে থেকেই ছিল, কিন্তু ভাইরাস সম্বন্ধে কোনো ধারণাই মানুষের ছিল না। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে সর্বপ্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। এরও পরে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ টিএমভি। হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডolf মায়ার 1886 সালে তামাক গাছের পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন। পরে 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি প্রমাণ করেন যে রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পরও সুস্থ তামাক গাছে রোগ সৃষ্টি করতে সক্ষম। তাই তিনি বলেন যে তামাক গাছের মোজাইক রোগ জীবাণু ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র এবং এই রোগ বিষকে ভাইরাস হিসেবে আখ্যায়িত করেন, কিন্তু কোনো ভাইরাস তিনি শনাক্ত করতে পারেননি। তবুও তাকেই ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়। তারও পরে 1896 সালে আরেক হল্যান্ড বিজ্ঞানী মার্টিনাস ভিচারিং তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি হিসেবে উল্লেখ করেন। ওয়াল্টার রেড 1901 সালে সর্বপ্রথম মানবদেহের পিচ জ্বর, ইয়েলো ফিভার সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। 1935 সালে আমেরিকান বিজ্ঞানী ওয়েন্ডেল ম্যাডারিথ স্ট্যানলি টিএমভিকে পৃথক করে ক্যালাসিত করেন, যে কারণে তিনি 1946 সালে নোবেল পুরস্কার লাভ করেন। স্ট্যানলি মোজাইক আক্রান্ত 1 টন তামাক পাতা থেকে মাত্র 1 চামচ পরিমাণ ভাইরাস ক্রিস্টাল সংগ্রহ করেন। 1937 সালে ইংল্যান্ডের দুইজন বিজ্ঞানী এফসি ব্যাডেন এবং এনডব্লিউ পিরি বলেন যে টিএমভি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। 1951 সালে আর.এস. শেফারম্যান এবং এম.ই. মরিস নীলাভ সবুজ শৈবাল সায়ানোব্যাকটেরিয়া সৃষ্টিকারী ভাইরাস সায়ানোফাজ ধ্বংসকারী ভাইরাস সায়ানোফাজ আবিষ্কার করেন। ভাইরাস জড় না জীব এর সঠিক উত্তর আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি, কারণ ভাইরাসের দেহে জড় ও জীব উভয় বৈশিষ্ট্য বিদ্যমান। ভাইরাসের দেহে জড় ও জীবের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকার কারণে ফ্রান্সের নোবেলজয়ী এ.এম. লফ 1952 সালে ভাইরাসের প্রকৃতি সম্বন্ধে বলেন, ভাইরাস ভাইরাসই,
এটি জীবীয় বস্তুও নয়, আবার জড় রাসায়নিক বস্তুও নয়। জীবীয় ও জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়ের কোনো একটা কিছু। 1984 সালে গেল মানুষের মরণব্যাধি এইডস রোগের ভাইরাস HIV আবিষ্কার করেন। 1996 সালে হার্ভে জে অটলার মানুষের নীরব ঘাতক ব্যাধি হেপাটাইটিস C ভাইরাস আবিষ্কার করেন। FC ব্যাডেন এবং NW পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। এ পর্যন্ত প্রায় 5000 ধরনের ভাইরাসের বর্ণনা করা হয়েছে। আবাসস্থল: উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় অবস্থান করতে পারে। আবার নিষ্ক্রিয় অবস্থায় বাতাস, মাটি, পানি ইত্যাদি প্রায় সব জড় মাধ্যমে ভাইরাস অবস্থান করে। কাজেই বলা যায় জীব ও জড় পরিবেশ উভয়ই ভাইরাসের আবাসস্থল। পরীক্ষার মাধ্যমে দেখা গেছে 1 চামচ সমুদ্রের পানিতে 1 মিলিয়ন ভাইরাস থাকে। ভাইরোলজি বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, যেখানে ভাইরাসের আকার, গঠন, বংশবিস্তার, রোগতত্ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। WM স্ট্যানলি ভাইরোলজির জনক বলা হয়ে থাকে। আয়তন বা সাইজ: ভাইরাস অতি আণুবীক্ষণিক এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। ভাইরাসের গড় ব্যাস 8 থেকে 300 ন্যানোমিটার। ভাইরাস সাধারণত 12 ন্যানোমিটার যেমন পোলিও ভাইরাস হতে 300 ন্যানোমিটার যেমন তামাকের মোজাইক ভাইরাস পর্যন্ত হয়ে থাকে। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র 8 থেকে 12 ন্যানোমিটার। ভ্যাকসিনিয়া ও ভেরিওলা ভাইরাস 280 থেকে 300 ন্যানোমিটার। গোল আলুর মোজাইক ভাইরাস, গো বসন্ত ভাইরাস আরও বৃহদাকৃতির হয়ে থাকে। আকৃতি বা শেপ: ভাইরাস সাধারণত নিম্নলিখিত আকৃতির হয়ে থাকে: দণ্ডাকার, বর্তুলাকার, ব্যাঙাচিকার, সূত্রাকার, গোলাকার, ডিম্বাকার, পাউরুটিকার প্রভৃতি আকারের হয়ে থাকে। ভাইরাসের প্রকৃতি: নেচার অফ ভাইরাস: ভাইরাসের প্রকৃতি নির্ণয়ের ব্যাপারে বিজ্ঞানীরা এখনও দ্বিধাবিভক্ত। বিজ্ঞানী লফ 1952 খ্রিস্টাব্দে মন্তব্য করেন, ভাইরাস জীব নয়, জড়বস্তুও নয়, ভাইরাসই। নিরপেক্ষভাবে বলা যায় ভাইরাস সজীব ও জড়বস্তুর মধ্যবর্তী পর্যায়ের কোনো একটা সত্তা। 1962 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্ট্যানলি ও ভ্যালেন্স বলেন, ভাইরাস এমনিতেই জড়বস্তুর ন্যায়, কিন্তু যে মুহূর্তে ভাইরাস কোনো সজীব কোষকে আক্রমণ করার সুযোগ পায় সে মুহূর্তে এতে প্রাণের সঞ্চার হয়। 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যালে বলেন, ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। ভাইরাসের বৈশিষ্ট্য: ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস: ভাইরাসের বৈশিষ্ট্য সমূহকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন জড় রাসায়নিক বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য। ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য: 1. ভাইরাস অকোষীয় ও অতি আণুবীক্ষণিক। এদের সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এসব নেই। 2. এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই এবং খাদ্য গ্রহণ করে না, ফলে পুষ্টিক্রিয়াও নেই। 3. ভাইরাস জীবদেহের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। 4. ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়। 5. ভাইরাসকে ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তলানীকরণ করা যায়। 6. জীবদেহের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। 7. ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই এবং পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। 8. ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। 9. ভাইরাস অ্যাসিড, ক্ষার ও লবণ প্রতিরোধে সক্ষম এবং অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য: পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। 2. নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাসের জন্ম দিতে পারে। 3. ভাইরাস দেহের জেনেটিক বস্তু DNA বা RNA এবং প্রোটিন দিয়ে গঠিত। 4. ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী, ভাইরাসের পরিবৃদ্ধি ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম। 6. এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। 7. এদের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়।
প্রাণ রসায়নবিদ ভাইরাসের জড় বৈশিষ্ট্যসমূহকে প্রাধান্য দেন, আর অণুজীব বিজ্ঞানীগণ ভাইরাসের জীব বৈশিষ্ট্যসমূহকে প্রাধান্য দেন। এই জন্য ভাইরাসকে জীব ও জড়ের সেতুবন্ধন বলা হয়। ভাইরাসের গঠন, স্ট্রাকচার অফ ভাইরাস। ভাইরাসের গঠন বৈশিষ্ট্যকে ভৌত ও রাসায়নিক গঠন হিসাবে ভাগ করা যেতে পারে। ভাইরাসের ভৌত গঠন। ভাইরাসের ভৌত গঠন নিম্নরূপ: 1. কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় বস্তু তথা নিউক্লিক অ্যাসিড, যা ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত, একসাথে উভয়টিই নয়। 2. কেন্দ্রীয় বস্তুকে ঘিরে অবস্থিত ক্যাপসিড তথা প্রোটিন আবরণ। ক্যাপসিডের প্রোটিন অণুর বিন্যাসকেই ভাইরাসের আকার আকৃতি নির্ণয় করে। প্রোটিন অণু সজ্জিত হয়ে দণ্ডাকৃতির হেলিক্স এবং গোলাকৃতির পলিহেড্রন কাঠামো গঠন করে। ক্যাপসিড কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত। সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ারের সংখ্যা ও ধরন বিভিন্ন প্রকার ভাইরাসের বিভিন্ন রকম হতে পারে। ক্যাপসিডের বহিস্থ আবরণ মসৃণ, কখনো কণ্টকিত হতে পারে। 3. কোনো কোনো ভাইরাসে ক্যাপসিডের বাইরে ক্যাপসিডকে ঘিরে অপর একটি আবরণ থাকে। ভাইরাসের রাসায়নিক গঠন। রাসায়নিকভাবে ভাইরাসকে প্রধানত 2 প্রকার বস্তু দিয়ে গঠিত হতে পারে, যথা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। নিউক্লিক অ্যাসিড কেন্দ্রীয় বস্তু। ভাইরাসের কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিড। নির্দিষ্ট ভাইরাসে নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ এর যে কোনো এক ধরনের হয়, কখনো একই সাথে ডিএনএ ও আরএনএ অবস্থান করে না। অন্যান্য জীবদেহে একই সাথে ডিএনএ ও আরএনএ অবস্থান করে। সাধারণত অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ এবং অধিকাংশ জীব প্রাণী ভাইরাসে ডিএনএ থাকে। প্রোটিন। ক্যাপসিড। প্রোটিন অণু দিয়ে ক্যাপসিড গঠিত। ক্যাপসিড সাধারণত জৈবিক দিক দিয়ে নিষ্ক্রিয়। ক্যাপসিডের প্রধান কাজ হল নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, তবে এরা পোষক দেহের সংক্রমণেও সহায়তা করে। ক্ষেত্র বিশেষে ক্যাপসিডে প্রোটিনের সাথে লিপিড ও স্টার্চ থাকে। ক্যাপসিড ভিতরের বস্তুকে ডিএনএ বা আরএনএ সুরক্ষা করে এবং এটি অ্যান্টিজেন হিসেবেও কাজ করে। সর্দি জ্বরে এটি হাঁচির উদ্বেগ করে। বহিস্থ আবরণ। কোনো ভাইরাসে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ইত্যাদি, ক্যাপসিডের বাইরের জৈব পদার্থের একটি আবরণ থাকে। এটি রাসায়নিকভাবে সাধারণত লিপোপ্রোটিন, শর্করা বা স্নেহ জাতীয় পদার্থ দিয়ে গঠিত। লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে পেপোলোমিয়ার বলা হয়। লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস বলা হয়। ভাইরাসের প্রকারভেদ। গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাইরাসকে নিম্নলিখিত বিভিন্ন উপায়ে ভাগ করা যেতে পারে। 1. আকৃতি অনুযায়ী। আকৃতি অনুযায়ী ভাইরাসকে নিম্নলিখিত বিভিন্নভাবে ভাগ করা যায়, যথা: 1. দণ্ডাকার। এদের আকার অনেকটা দণ্ডের মতো, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, মাম্পস ভাইরাস। 2. গোলাকার। এদের আকার অনেকটা গোলাকার, যেমন পোলিও ভাইরাস, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু ভাইরাস। 3. ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার ভাইরাস। এসব ভাইরাস দেখতে অনেকটা পাউরুটির মতো, যেমন হার্পিস, ভ্যাকসিনিয়া ভাইরাস। ব্যাঙাচি ভাইরাস। এদের মাথা ও লেজ 2 ভাগে বিভক্ত, উদাহরণ: T2, T4, T6 ইত্যাদি। সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার। এদের লম্বা সিলিন্ডারের মতো, যেমন ইভোলা ভাইরাস ও মোটরে স্ট্রিক ভাইরাস। 6. ডিম্বাকার। এরা অনেকটা ডিম্বাকার, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসকে 2 ভাবে ভাগ করা যায়, যেমন আরএনএ ভাইরাস ও ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস। যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে তাদেরকে ডিএনএ ভাইরাস বলা হয়, যেমন T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যারিওলা, টিআইভি ইত্যাদি ভাইরাস। আরএনএ ভাইরাস। যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে তাদেরকে আরএনএ ভাইরাস বলা হয়, যেমন টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মাম্পস, র্যাবিস ইত্যাদি ভাইরাস। বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস 2 প্রকার, যেমন বহিস্থ আবরণবিহীন ভাইরাস, যেমন টিএমভি, T2 ভাইরাস।
বহিস্থ আবরণী ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস এবং এইচআইভি ভাইরাস। পোষক দেহ অনুসারে ভাইরাস নিম্নলিখিত প্রকারের হতে পারে। উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে উদ্ভিদ ভাইরাস বলা হয়ে থাকে, যেমন টিএমভি ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস যেটাতে ডিএনএ বিদ্যমান। প্রাণী ভাইরাস, প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে প্রাণী ভাইরাস বলা হয়, যেমন এইচআইভি ভাইরাস, ভ্যাকসিনিস ভাইরাস। ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস, ভাইরাস যখন ব্যাকটেরিয়ার উপর পরজীবী হয় এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তখন তাকে ব্যাকটেরিওফাজ বলে, যেমন T2, T4, T6 ব্যাকটেরিওফাজ। সাইনোফাজ, সাইনোব্যাকটেরিয়া যেমন নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাসকে সাইনোফাজ বলে, যেমন LPP1, LPP2 নামক সাইনোব্যাকটেরিয়া প্রথম অক্ষর দিয়ে নামকরণ করা হয়। পোষক দেহে কীভাবে সংক্রমণ ও বংশবৃদ্ধি করে তার উপর ভিত্তি করেও ভাগ করা যায়, যেমন সাধারণ ভাইরাস ও রিট্রোভাইরাস। এইচআইভি একটি রিট্রোভাইরাস। এখানে ভাইরাস আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। অন্যান্য ধরন, যেসব ভাইরাস ছত্রাককে আক্রমণ করে তাকে মাইক্রোফাজ ভাইরাস বলে। 1948 খ্রিস্টাব্দে হোলমেস ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ফাজিনি, উদ্ভিদ আক্রমণকারী ভাইরাসকে ফোটোফাজিনি এবং প্রাণী আক্রমণকারী ভাইরাসকে জুফাজিনি নামকরণ করা হয়। ভাইরাসের পরজীবিতা, পরজীবী হিসেবে বেঁচে থাকার চরিত্রকে পরজীবিতা বলে। ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, এটি একটি আদি বৈশিষ্ট্য, অর্থাৎ ভাইরাস তার বংশবৃদ্ধি তথা জীবনের লক্ষণ প্রকাশ করার জন্য সম্পূর্ণভাবে অন্য জীবের সজীব কোষের উপর নির্ভরশীল। অন্য কোনো জীবের, যেমন মানুষসহ অন্যান্য জীব, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, শৈবাল ইত্যাদি সজীব কোষ ছাড়া কোনো ভাইরাসই জীবের লক্ষণ প্রকাশ করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না। কোনো আবাদ মাধ্যমে ভাইরাসের বংশবৃদ্ধি করা বিজ্ঞানীদের পক্ষেও আজ পর্যন্ত সম্ভব হয়নি। ভাইরাসের পরজীবিতা সাধারণত সুনির্দিষ্ট, অর্থাৎ সুনির্দিষ্ট প্রকারের ভাইরাস কোনো সুনির্দিষ্ট জীবদেহে পরজীবী হয়। যেসব ভাইরাস আদি কোষকে আক্রমণ করে আর যেসব ভাইরাস প্রকৃত কোষকে আক্রমণ করে তারা ভিন্ন প্রকৃতির। প্রকৃতপক্ষে কোনো ভাইরাসই প্রোটিন আবরণটি নির্ণয় করে তার আক্রমণের সুনির্দিষ্টতা। পোষক কোষে কোনো ভাইরাস প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকলে তবে ওই ভাইরাস ওই পোষক কোষকে আক্রমণ করতে পারবে। এই জন্য ঠান্ডা লাগার ভাইরাস শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেন কোষকে আক্রমণ করতে পারে। চিকেন পক্স ভাইরাস ত্বক কোষকে আক্রমণ করতে পারে। পোলিও ভাইরাস ঊর্ধ্বতন শ্বাসনালী ও অন্ত্রের আবরণ কোষ, কখনো স্নায়ু কোষকে আক্রমণ করতে পারে। চিকেন পক্স ভাইরাস শ্বাসনালীকে আক্রমণ করতে পারে না, কারণ শ্বাসনালী কোষে এর জন্য কোনো রিসেপ্টর সাইট ঠান্ডা লাগার ভাইরাস রিসেপ্টর সাইট নেই। ঠান্ডা লাগার ভাইরাস ত্বক কোষকে আক্রমণ করতে পারবে না, কারণ ত্বক কোষে কোনো ভাইরাসের জন্য রিসেপ্টর সাইট নেই। ফাজ ভাইরাস কেবল ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে। ফাজ ভাইরাসের মধ্যে টিটু ব্যাকটেরিওফাজ ইকলি ব্যাকটেরিয়াকেই আক্রমণ করে। টিএমভি ভাইরাস কেবল তামাক গাছকে আক্রমণ করে। এমনইভাবেই সুনির্দিষ্ট ভাইরাস সুনির্দিষ্ট প্রকার পোষক কোষকে আক্রমণ করে থাকে। ইমার্জিং ভাইরাস, ভাইরাসের পরজীবিতা অত্যন্ত সুনির্দিষ্ট, কিন্তু কিছু কিছু ভাইরাস কখনো কখনো স্বাভাবিক পোষক প্রজাতি থেকে সম্পূর্ণ সম্পর্কহীন অন্য পোষক প্রজাতিতে ছড়িয়ে পড়তে পারে। ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকৃত পোষক ছিল পাখি, যা পরবর্তীতে সরাসরি মানুষের রোগ বিস্তার করে। 1918 থেকে 1919 সালে পৃথিবীতে 21 মিলিয়নের বেশি মানুষ এই ফ্লুতে মারা যায়। বিজ্ঞানীদের ধারণা এইচআইভি এর প্রকৃত পোষক বানর, যা পরে মানুষের ছড়িয়ে পড়ে। আদি পোষক থেকে পরে নতুন পোষক প্রজাতির রোগ সৃষ্টিকারী এসব ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস, যেমন এইচআইভি, সার্স, নীল ভাইরাস, ইবোলা এক্সেট্রা। ভিরিয়ন নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। প্রতিটি ভিরিয়নে সর্বোচ্চ 2000 থেকে 2130টি ক্যাপসোমিয়ার থাকে। ভিরয়েডস হলো সংক্রামক আরএনএ। থিওডর ডাইনার
যা একটি ইউএসএ এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, এবং ডাব্লিউ.এস. রায়নার 1967 সালে ভিরোয়েডস আবিষ্কার করেন। ভিরোয়েডস হলো এক সূত্রক বৃত্তাকার আরএনএ অণু যা কয়েক শত নিউক্লিয়েট নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকে বহুগুণে ক্ষুদ্র। কেবলমাত্র উদ্ভিদেই ভিরোয়েডস পাওয়া যায়। এরা উদ্ভিদ থেকে উদ্ভিদে এবং মাতৃ উদ্ভিদ থেকে সন্ততিতে স্থানান্তরিত হয়ে থাকে। উদ্ভিদ পোষাকের এনজাইম ব্যবহার করে এরা সংখ্যা বৃদ্ধি করে। বিজ্ঞানীগণ এখন ধারণা করছেন হেপাটাইটিস ডি এর কারণ ভিরোয়েডস। ভিরোয়েডস নারকেল গাছে ক্যাডাং রোগ সৃষ্টি করে। প্রিয়ন্স। সংক্রামক প্রোটিন ফাইব্রিল হলো প্রিয়ন্স। এটি নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কুরু এবং ভেড়া ও ছাগলের স্ক্রাইব রোগ প্রিয়ন্স দিয়ে হয়ে থাকে। বহুল আলোচিত ম্যাড কাউ রোগ সৃষ্টির সাথে প্রিয়ন্সের সম্পৃক্ততা পাওয়া যায়। 1982 সালে স্ট্যানলি বি. ফ্রুসিনার অতি ক্ষুদ্র প্রকৃতির প্রিয়ন্স এর অস্তিত্বের কথা বলেন এবং ভেড়ার স্কাপি রোগের প্রথম পর্যবেক্ষণ করা হয়। এই জন্য তাকে 1997 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। ভাইরাসের গঠন। টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি ভাইরাস। এটি দন্তাকার ভাইরাস। এর দৈর্ঘ্য প্রস্থের প্রায় 17 গুণ। টিএমভি এর দৈর্ঘ্য 280 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার এবং প্রস্থ 15 ন্যানোমিটার থেকে 18 ন্যানোমিটার। আরএনএ এবং প্রোটিন দিয়ে টিএমভি গঠিত। এর বাইরে একটি পুরু প্রোটিন আবরণ আছে। প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে। ক্যাপসিড বাহু একক দ্বারা গঠিত। উপ একককে ক্যাপসোমিয়ার বলে। ক্যাপসোমিয়ার কতগুলো আঙ্গুরের থোকার ন্যায় পরপর সজ্জিত থাকে। টিএমভিতে প্রায় 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার থাকে। প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড থাকে। ক্যাপসিডের অভ্যন্তরে এক সূত্রক অ্যামিনো আরএনএ কোর আছে। আরএনএ সূত্রটি 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ওজন হিসাবে এর শতকরা প্রায় 95 ভাগই প্রোটিন। টিএমভি এর আণবিক ওজন 37 মিলিয়ন ডাল্টন এবং আরএনএ এর আণবিক ওজন 2.4 মিলিয়ন ডাল্টন। প্রত্যেকটি প্রোটিন সাব ইউনিটের আণবিক ওজন 17,000 ডাল্টন। ফাজ কি? ফাজ একটি গ্রিক শব্দ যার অর্থ টু ইট বা ভক্ষণ করা। প্রকৃত অর্থে ফাজ হলো ওইসব ভাইরাস যারা জীবদেহে অবস্থিত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ফাজ এর জেনেটিক বস্তু ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে এবং একসময় ব্যাকটেরিয়া কোষটি ধ্বংস হয়ে যায়। যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তাদেরকে ব্যাকটেরিওফাজ বলে। 1917 সালে বিজ্ঞানী দ্য হেরলি ফেলিক্স এ ভাইরাসটিকে ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাজ নামে অভিহিত করেন। বিজ্ঞানী ট্রোট ব্যাকটেরিওফাজ ভাইরাস তথা টি2 আবিষ্কার করেন। টি2 ব্যাকটেরিওফাজ এটি একটি সর্বাধিক পরিচিত ভাইরাস। এর গঠন সম্বন্ধেও অপেক্ষাকৃত ভালোভাবে জানা গেছে। টি2 ভাইরাসকে দুটি প্রধান অংশে ভাগ করা হয়ে থাকে, যথা মাথা এবং লেজ। মাথাটি স্ফীত এবং ষড়ভুজাকৃতি প্রিজমের ন্যায় এবং প্রোটিন অণু দিয়ে তৈরি। এর দৈর্ঘ্য প্রায় 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ 65 ন্যানোমিটার। থলি আকৃতির এই স্ফীত অংশের ভিতরে রিং আকৃতির দ্বিসূত্রক একটি ডিএনএ অণু পেঁচানো অবস্থায় থাকে। 60,000 জোড়া নিউক্লিওটাইড দিয়ে এই ডিএনএ গঠিত। এতে প্রায় 150টি জিন থাকে। মাথার অধিকাংশ স্থানই ফাঁপা বলে মনে হয়ে থাকে। টি2 ফাজের ডিএনএ দ্বিসূত্রক এবং মোট ওজনের প্রায় 50%। লেজ। মাথার পিছনের সরু অংশটির নাম লেজ। লেজটির দৈর্ঘ্য প্রায় 95 থেকে 110 ন্যানোমিটার এবং ব্যাস প্রায় 15 থেকে 25 ন্যানোমিটার। লেজের উপরিভাগে সুস্পষ্ট চাকতির মতো একটি কলার রয়েছে এবং লেজের প্রধান অংশটি একটি ফাঁপা নলের মতো। এর অভ্যন্তরে কোনো ডিএনএ নেই। নিচের দিকে একটি বেসমেন্ট, কাটার মতো কয়েকটি স্পাইক এবং 6টি স্পর্শক তন্তু রয়েছে। লেজ, কাটার, বেসমেন্ট, স্পাইক এবং স্পাইক তন্তু আছে। এতে নিউক্লিয়াস, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর ও অন্যান্য ক্ষুদ্রাঙ্গ ইত্যাদি নেই। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি। বিশেষ উপায়ে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে এবং প্রতিটি নতুন ভাইরাস দেখতে হুবহু একই রকম। একটি পরিপূর্ণ ভাইরাস কখনো পূর্বস্থিত কোনো ভাইরাস থেকে সরাসরি উদ্ভূত হয় না। এছাড়া ভাইরাস অকোষীয়, অর্থাৎ এরা সত্যিকার অর্থে জীব নয়।
তাই নতুন ভাইরাস সৃষ্টি প্রক্রিয়াকে জীবনচক্র বলা হয় না, বলা হয় সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া। ব্যাকটেরিওফাজ এর সংখ্যাবৃদ্ধি দুইভাবে ঘটে থাকে। এক, ল্যাকটিক চক্র বা ভাইরুলেন্ট চক্র। 2, লাইসোজেনেটিক চক্র বা টেম্পারেট চক্র। টি সিরিজযুক্ত ফাজে অর্থাৎ T2, T4, T6 ইত্যাদিতে লাইটিক চক্র ঘটে এবং ল্যামডা ফাজ এ লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়। নিচে এই দুই ধরনের সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করা হলো। লাইটিক চক্র, যে প্রক্রিয়া ফাজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যাবৃদ্ধি সম্পন্ন করে এবং আপত্য ভাইরাসগুলো পোষক দেহের বিদারণ ঘটিয়ে নির্গত হয়, তাকে লাইটিক ভাইরাস বা বিগলনকারী চক্র বলা হয়। ইকলি নামক ব্যাকটেরিয়া কোষে T2 ব্যাকটেরিওফাজের লাইটিক চক্র নিম্নলিখিত ধাপসমূহে সংঘটিত হয়। ধাপ 1, সংযুক্তি বা পৃষ্ঠ লগ্নিক ভবন। T2 ব্যাকটেরিওফাজ সাধারণত ইকলি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে থাকে। ইকলি ব্যাকটেরিয়ামের কোষ প্রাচীরে ফাজ প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকে। রিসেপ্টর সাইটের প্রোটিনের সাথে ফাজ ক্যাপাসিটের স্পর্শক তন্তুর প্রোটিনের রাসায়নিক ক্রিয়ার ফলে ব্যাকটেরিয়ামের প্রাচীরে T2 ফাজ দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যায়। এটি হলো আক্রমণের সূচনা। ধাপ 2, ফাজ ডিএনএ অনুপ্রবেশ। ব্যাকটেরিওফাজের দণ্ডাকৃতি লেজটি সংকুচিত হয়ে বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে সংযোগ স্থানের প্রাচীরে ছিদ্র তৈরি করে এবং ফাজ ডিএনএকে ইকলি ব্যাকটেরিয়ামের কোষ মেমব্রেন ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করে দেয়। শূন্য প্রোটিন আবরণটি বাইরে থেকে যায়। আমাদের দেহে রোগ সৃষ্টিকারী অনেক ভাইরাসের সম্পূর্ণ দেহটি পোষক কোষে প্রবেশ করে, পরে পোষক কোষে এনজাইম প্রোটিন আবরণটিকে বিগলিত করে ফেলে এবং ভাইরাস নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ মুক্ত হয়। এসব ক্ষেত্রে লাইটিক অ্যাসিড 6টি ধাপে সম্পূর্ণ হয়। ধাপ 3, অনুলিপন। ফাজ ডিএনএ পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করার পর তার নিজস্ব ধাপ 3, অনুলিপন। ফাজ ডিএনএ পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করার পর তার নিজস্ব প্রোমোটর সিকোয়েন্স দ্বারা পোষক কোষের আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে। পোষক কোষের আরএনএ পলিমারেজ ব্যবহার করে ফাজ এমআরএনএ তৈরি করে। ফাজ এমআরএনএ পরে প্রোটিন তৈরি করে এবং একটি বিশেষ প্রোটিন প্রকৃতপক্ষে এনজাইম ইকলি ডিএনএকে খণ্ড বিখণ্ডিত করে দেয়। কাজে পোষক কোষে ফাজ ডিএনএর কোনো প্রতিযোগী থাকে না। ফাজ ডিএনএ নিউক্লিওটাইড কোষের রাইবোজোম, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদির কর্তৃত্ব গ্রহণ করে এবং নিজের ইচ্ছামতো নতুন ফাজ ডিএনএ প্রতিলিপন করে নেয় এবং ফাজ কোড প্রোটিন তৈরি করে। কোড প্রোটিন মাথা, লম্বা লেজ, স্পর্শকতন্তু, স্পাইক ইত্যাদি অংশ হিসাবে পৃথকভাবে তৈরি হয়। বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া। পোষক কোষের অভ্যন্তরে প্রতিটি ফাজ ডিএনএ একটি কোড প্রোটিনের মাথার অংশে প্রবেশ করে। পরে ক্রমান্বয়ে মাথার অংশের সাথে লেজের শেষ প্রান্তে স্পাইক তন্তু, স্পাইক ইত্যাদি সংযুক্ত হয়ে পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়া ফাজ হিসেবে আত্মপ্রকাশ করে। ধাপ 5, নতুন ভাইরাসের মুক্তি। পোষক কোষের অভ্যন্তরে প্রচুর সংখ্যক ব্যাকটেরিওফাজ তৈরি হওয়ার পর ফাজ একটি সুনির্দিষ্ট এনজাইম তৈরি করে যার কার্যকারিতায় পোষক কোষের প্রাচীর বিদীর্ণ হয়ে যায় এবং নতুন সৃষ্ট ব্যাকটেরিওফাজ সমূহ মুক্ত হয়ে বেরিয়ে আসে। মুক্ত হওয়া প্রতিটি ফাজ একটি নতুন ইকলি ব্যাকটেরিয়ামকে আক্রমণ করতে সক্ষম। পোষক কোষের বংশগতীয় বস্তু প্রবেশের পর ভাইরাসের সংখ্যাবৃদ্ধি ঘটতে থাকে এবং পোষক কোষ ভেঙে অনেকগুলো ভিডিওর মুক্ত হয়। ভাইরাসের এ ধরনের সংখ্যাবৃদ্ধি প্রক্রিয়াকে লাইটিক চক্র বলে, যেমন ইকলি আক্রমণকারী T2 ফাজ ভাইরাস। এমন প্রকৃতির ফাজকে লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজ বলা হয়। কোষ প্রাচীর বিদীর্ণ হওয়াকে লাইসিস বা বিগলন বলে। লাইটিক চক্রের মাধ্যমে মাত্র 30 মিনিটে প্রায় 300টি নতুন ফাজ সৃষ্টি হয়ে থাকে। নির্গত নতুন ফাজ নতুন পোষক কোষে সংক্রমণ সৃষ্টি করে। পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ আপত্য ভাইরাস সৃষ্টি না হয় সে সময়কালকে ইকোলিপস বলে। লাইসোজেনিক চক্র, যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করার পর ভাইরাল ডিএনএটি ব্যাকটেরিয়াল ডিএনএ অণুর সঙ্গে সংযুক্ত হয় এবং ব্যাকটেরিয়াল ডিএনএ সঙ্গে একত্রিত হয়ে প্রতিলিপি গঠন করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়ার কোষে বিদারণ বা লাইসিস ঘটিয়ে মুক্ত হয় না, তাকে লাইসোজেনিক চক্র বলে। ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ ইত্যাদি ভাইরাস ইকলি ব্যাকটেরিয়া কোষে লাইসোজেনিক চক্র সম্পন্ন করে। এ ধরনের চক্রে ফাজ ভাইরাস পোষক কোষকে ধ্বংস না করেই সংখ্যা বৃদ্ধি করে থাকে। লাইসোজেনিক চক্রের ধাপসমূহ নিম্নরূপ। ধাপ 1, পোষক ব্যাকটেরিয়ায়
সংযুক্তি বা ফাজ ডিএনএ এর অনুপ্রবেশ। লাইটিক চক্রের মতোই প্রথমে ফাজ ভাইরাস পোষক কোষ প্রাচীরটিকে ছিদ্র করে ডিএনএ অণুকে পোষক কোষে প্রবিষ্ট করায় এবং শূন্য প্রোটিন আবরণটি পোষক কোষের বাইরে থেকে যায়। ধাপ 2, ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে ভাইরাস ডিএনএ সংযুক্তি। এই পর্যায়ে নিউক্লিয়েজ এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএকে একটি জায়গায় কেটে ফেলে। এই কাটা স্থানে ফাজ ডিএনএটি গিয়ে সংযুক্ত হয়। এই ধরনের সংযুক্তিতে ইন্ট্রিগেজ এনজাইম বিশেষ ভূমিকা রাখে। ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে সংযুক্ত ভাইরাস ডিএনএটিকে প্রোফাজ বলে। এটি ব্যাকটেরিয়ায় সুপ্ত অবস্থায় থাকে। ফাজ ডিএনএ সহ ইকোলি ব্যাকটেরিয়ায় দ্বিবিভাজন প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি করে থাকে। ভাইরাস বা ব্যাকটেরিয়ায় জিনোম একসাথে একটি নতুন জিনোম তৈরি করে। প্রত্যেকবার সংখ্যা বৃদ্ধির সময় ব্যাকটেরিয়াল ডিএনএ এর অনুরূপ ভাইরাল ডিএনএ অণুটির প্রতিলিপি গঠিত হতে থাকে। এভাবে প্রতিটি অপত্য ব্যাকটেরিয়ায় ভাইরাস ডিএনএ একটি কপি সংযুক্ত হতে থাকে। তবে প্রয়োজন হলে পোষক ডিএনএ থেকে ফাজ ডিএনএ পৃথক হয়ে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি ঘটাতে পারে। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। মানবদেহের জন্য ভাইরাস যত না উপকারী তার চেয়ে বেশি অপকারী। ভাইরাস আক্রমণের ফলে মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ব, এমনকি অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। নিম্নে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। ভাইরাসের অপকারিতা। ভাইরাস উদ্ভিদ, প্রাণী ও মানবকুলে অনেক ক্ষতি করে। যেমন 1, ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ভাইরাল হেপাটাইটিস, ক্যাপোসি সার্কোমা প্রভৃতি মারাত্মক রোগ সৃষ্টি করে। 2, বিভিন্ন উদ্ভিদের রোগ সৃষ্টিতে, যেমন সিমের মোজাইক রোগ, আলুর লিফ রোল, পেঁপের লিফ কার্ল, ক্লোরোসিস, ধানের টুংরো রোগসহ প্রায় 300 উদ্ভিদের রোগ ভাইরাস দ্বারা ঘটে। ফলে ফসলের উৎপাদন বিপুলভাবে হ্রাস পায়। 3, গরুর বসন্ত। গরু, ভেড়া, ছাগল, শূকর, মহিষ ইত্যাদি প্রাণীর ফুট অ্যান্ড মাউথ রোগ, অর্থাৎ এদের পা ও মুখের বিশেষ ক্ষতরোগ, যেমন খুরা রোগ, এবং মানুষ, কুকুর, বিড়ালের দেহে জলাতঙ্ক রোগ ভাইরাস দিয়ে সৃষ্টি হয়ে থাকে। 4, ফাজ ভাইরাস মানুষের কিছু উপকারী ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে। 5, বহুল আলোচিত এইডস রোগের কারণ হিসেবেও বিজ্ঞানীগণ ভাইরাসকে দায়ী করেছেন। এইচআইভি দিয়ে এইডস রোগ হয়। এইডস হলো অ্যাকোয়ার্ড ইমিউন সিনড্রোম এর সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ বিশেষ কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস বা কমে যাওয়াকে এইডস বলে। এইচআইভি দিয়ে আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। এর ফলে রোগের অকাল মৃত্যু অবধারিত। বাংলাদেশে ক্রমেই এইডস রোগীর সংখ্যা এবং এ রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বর্তমানে বিশ্বে এইডস রোগীর সংখ্যা প্রায় 5 কোটি। ইবোলা ভাইরাস এক সূত্রক আরএনএ দিয়ে গঠিত। আফ্রিকার জায়ায় এই ইবোলা ভাইরাস এর সংক্রমণে মহামারী দেখা যায়। ইবোলা ভাইরাসের সংক্রমণে দেহের কোষ ফেটে যায়। ইবোলা এটি মারাত্মক মারণ ভাইরাস। এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে 1976 সালে আফ্রিকার কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথম এক কৃষক মারা যায়। উক্ত রোগী মারা গিয়েছিল চোখ, নাক, কান ও গলার রক্তক্ষরণ হয়ে। তখন উক্ত নদীর নামানুসারে ওই ভাইরাসের নামকরণ করা হয়েছিল ইবোলা ভাইরাস। স্পর্শের মাধ্যমে নতুন ব্যক্তি আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার 2 থেকে 21 দিনের মধ্যে রোগীতে লক্ষণ প্রকাশ পায়। 2014 সালের শেষে এবং 2015 সালের প্রথম প্রান্তে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও তৎসংলগ্ন এলাকায় মহামারী আকারে ইবোলা ছড়িয়ে পড়ে এবং 250 জন স্বাস্থ্যকর্মী সহ প্রায় 11,000 লোক মারা যায়। এর ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জিকা ভাইরাস একটি ফ্লাভি ভাইরাস। এর আরএনএ এক সূত্রক, যা 1952 সালে বানরের রক্ত এবং 1954 সালে নাইজেরিয়ার মানুষের রক্তের মধ্যে পৃথক করা হয়। 1947 সালে উগান্ডার জিকা ফরেস্টে বসবাসকারী রেসাস বানরের দেহে এ ভাইরাস প্রথম ধরা পড়ে। উগান্ডার ভাষায় জিকা অর্থ ওভারগ্রাউন্ড। বর্তমানে ব্রাজিল সহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে মৃত্যুর হার কম, কারণ এর দ্বারা সাধারণত মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, কিডনি আক্রান্ত হয় না। এটি ছোঁয়াচে রোগ নয়। জিকাবাহী মশকি উড়ে এক দেশ থেকে পার্শ্ববর্তী দেশে চলে যেতে পারে, তাই এটি একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিরোধ ডেঙ্গুর মতোই এ ভাইরাসের আক্রমণে শরীরে সামান্য জ্বর, র্যাশ,
জয়েন্টে জয়েন্টে ব্যথা, চক্ষু লাল হওয়া, মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা, দেহে ফুসকড়ি ওঠা ইত্যাদি উপসর্গ দেখা যায়। গর্ভবতী নারীদের দেহে জিকা সংক্রমণ হলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট আর অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। চিকিৎসকের ভাষায় এ ত্রুটিকে মাইক্রোসেফালি বলা হয়। ব্রাজিলের সম্প্রতি এ ত্রুটিযুক্ত নবজাতকের জন্মানোর তথ্য সবচেয়ে বেশি পাওয়া গিয়েছে। জিকার সংক্রমণের ঝুঁকিতে থাকা এলাকাগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশগুলি। এই অঞ্চলে এরই মধ্যে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এছাড়া আফ্রিকা ও এশিয়া মহাদেশের অধিবাসীরাও সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। 2016 সালের মার্চ মাসে বাংলাদেশের চট্টগ্রাম জেলার 67 বছর বয়সী এক মহিলার রক্তে জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো অঞ্চলে জিকা ভাইরাসের আক্রান্ত হয়ে 600 রোগীর মধ্যে প্রথম একজন রোগী 2016 সালে ফেব্রুয়ারি মাসে মৃত্যুবরণ করেছেন। নিপা ভাইরাস প্যারামাইসো ভ্যারাইডি পরিবারের একটি আরএনএ ভাইরাস, যার গণনাম হেমিপা ভাইরাস। 1999 সালে মালয়েশিয়ার শূকরের খামারে প্রথম ধরা পড়লেও দ্রুত দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে। বাদুড় এ ভাইরাসটির বাহক এবং কাঁচা খেজুর রসের মাধ্যমে এ ভাইরাস মানবদেহে সংক্রমিত হয়। এ ভাইরাসের আক্রমণে শোষণ জটিলতায় মানুষসহ গৃহপালিত পশু পাখির মৃত্যু ঘটে। 9. সম্প্রতি সার্স ভাইরাসের কারণে চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে বহু লোক মৃত্যুবরণ করেছে। MERS মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম ভাইরাসও একটি মারাত্মক ভাইরাস। 10. বার্ড ফ্লু একটি ভাইরাসজনিত রোগ। 2008 সালে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু মহামারী আকারে হয়েছিল। বর্তমানে বাংলাদেশে প্রতি বছরই হাজার হাজার মুরগি এই রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণে হাঁস মুরগিতে বার্ড ফ্লু নামক মারাত্মক রোগের সৃষ্টি হয়, যা পোলট্রি শিল্পকে ধ্বংস করে দেয়। 11. সোয়াইন ফ্লু SIV দ্বারা সৃষ্টি। 1909 সালের এপ্রিল মাসে সোয়াইন ফ্লু শনাক্ত করা হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে এই ফ্লু ঘটে। এই ভাইরাস দ্বারা মানুষ ও শূকর আক্রান্ত হয়। 2015 সালের ফেব্রুয়ারি মাসে ভারতে বহু লোক মারা যায়, যার সংখ্যা 2100 এবং 34,000 মানুষ আক্রান্ত হয়। বিশ্বায়নের যুগে এ রোগের দ্রুত বিস্তার ঘটছে মেক্সিকো থেকে সারা বিশ্বে। 12. হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে মানুষের লিভার ক্যান্সার, পেপিলোমা ভাইরাস দিয়ে অ্যানোজেনিটাল ক্যান্সার, হার্পিস সিমপ্লেক্স দিয়ে ক্যাপিসোসার্কোমা ইত্যাদি মারাত্মক রোগ হয়ে থাকে বলে ধারণা করা হচ্ছে। 13. মানুষ অসুস্থ হওয়ায় একটি সাধারণ কারণ হলো সর্দি জ্বর। বিভিন্ন প্রকৃতির অনেকগুলো ভাইরাস এর জন্য দায়ী, তাই এর জন্য কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়নি। চিকুনগুনিয়া এটি এক প্রকার আরএনএ ভাইরাস জনিত জ্বর। এই ভাইরাস আলফা গোত্র বিশিষ্ট। অ্যাডিস অ্যাজিপ্টি এবং অ্যাডিস অ্যালবোপিক্টাস মশকি দ্বারা ভারতীয় উপমহাদেশে এ রোগ ছড়িয়ে পড়ে। এ ভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত হয় 1952 সালে আফ্রিকার তানজানিয়ায়। 2008 সালে বাংলাদেশে প্রথম এ রোগ ধরা পড়ে। 2017 সালে এপ্রিল-মে মাসে বাংলাদেশে চিকুনগুনিয়া ভাইরাসের ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়। এ রোগে উচ্চ জ্বর, জয়েন্টে ব্যথা, শরীরে র্যাশ ওঠা, মাথা ব্যথা, দুর্বলতা ইত্যাদি লক্ষণ দেখা যায়। অনেকের জ্বর কমে গেলেও ব্যথা 3 থেকে 4 মাস পর্যন্ত থাকতে পারে। হিউম্যান হার্পিস ভাইরাস এটি রেডিনোগনের এবং ডিএনএ ভাইরাস। এর দ্বারা ক্যাপোসি সার্কোমা রোগ সৃষ্টি হয়, যা একটি HIV সম্পর্কিত রোগীদের ত্বক ক্যান্সার। ভাইরাসের উপকারিতা। বিজ্ঞানীগণ ভাইরাসকে বিভিন্নভাবে মানুষের কিছু উপকারে আনতে সক্ষম হয়েছেন, যেমন 1. বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা যায়। 2. ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা যায়। 3. কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের ওষুধ তৈরিতে ব্যাকটেরিওফাজ ভাইরাস ব্যবহার করা হয়। 4. ভাইরাসকে বর্তমানে বহুল ব্যবহৃত জেনেটিক প্রকৌশল বাহক হিসেবে ব্যবহার করা হয়। 5. ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। 6. ক্ষতিকারক কীটপতঙ্গ দমনেও ভাইরাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রে NPV-কে কীটপতঙ্গ নাশক হিসেবে ব্যবহার করা হয়। 7. ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াজনিত রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে থাকে। 8. টিউলিপ ফুল। লাল টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা সাদা দাগ পড়ে।
ব্রোগেন টিউলিপ বলে। এর ফলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ফুলের মূল্য বেড়ে যায়। অস্ট্রেলিয়ায় খরগোশের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ফসলের চরম ক্ষতি হচ্ছিল। মাইক্সোভাইরাস এর সাহায্যে খরগোশ নিধন করে তাদের সংখ্যা কমানো হয়। ভাইরাস রোগ নির্ণয়। ভাইরাস রোগ নির্ণয়ের দুটি উপায় আছে। এক, ভ্যাকসিনেশন বা টিকা প্রদান, এবং এর মাধ্যমে মানবদেহে ইমিউন সিস্টেম শক্তিশালী করা হয়। টিকা প্রদান হলো প্রতিরোধ ব্যবস্থা এবং অ্যান্টিভাইরাল ওষুধ যা দিয়ে রোগের অগ্রযাত্রা রোধ করা যায়। ইন্টারফেরন একটি অ্যান্টিভাইরাল ড্রাগ। অনেক উদ্ভিদেও অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে। ইন্টারফেরন ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে। ভাইরাস দেহে কোনো মেটাবলিজমের ব্যবস্থা নেই, তাই অ্যান্টিবায়োটিক দিয়ে এটি প্রতিরোধ করা যায় না। কিন্তু কিছু ভাইরাস এনজাইমকে অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। কয়েকটি উদ্ভিদ ভাইরাসের রোগের নাম, পোষকদেহ এবং ভাইরাসের নাম। তামাকের মোজাইক রোগ, পোষকদেহ তামাক, ভাইরাসের নাম টোবাকো মোজাইক ভাইরাস। সিমের মোজাইক রোগ, পোষকদেহ সিম, ভাইরাসের নাম বিন মোজাইক ভাইরাস। টমেটো বুস্টিটাস, টমেটোর বুশি স্ট্যান্ড রোগ, পোষকদেহ টমেটো, ভাইরাসের নাম বুশি স্ট্যান্ড ভাইরাস। ধানের টুংরো রোগ, পোষকদেহ ধান, ভাইরাসের নাম টুংরো ভাইরাস। কলার বাঞ্চি টপ রোগ, পোষকদেহ কলা, ভাইরাসের নাম বাঞ্চি টপ ভাইরাস। গোল আলুর মোজাইক রোগ, পোষকদেহ গোল আলু, ভাইরাসের নাম পটেটো মোজাইক ভাইরাস। এইডস, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম HIV। ডেঙ্গু বা ডেঙ্গু জ্বর, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম ফ্লাভি ভাইরাস। বার্ড ফ্লু, হাঁস, মুরগি, পাখি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। চিকুনগুনিয়া, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম চিকুনগুনিয়া ভাইরাস। সোয়াইন ফ্লু, পোষকদেহ মানুষ, শূকর, ভাইরাসের নাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। সার্স, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম নিপা ভাইরাস। জলাতঙ্ক, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম র্যাবিস ভাইরাস। গুটি বসন্ত, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম ভেরিওলা ভাইরাস। জলবসন্ত, পোষকদেহ মানুষ, পশু পাখি, ভাইরাসের নাম ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। ভাইরাল নিউমোনিয়া, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম অ্যাডিনো ভাইরাস। সাধারণ সর্দি, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম রিনো ভাইরাস। হাম, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম রুবিওলা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। হার্পিস, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম হার্পিস ভাইরাস। জন্ডিস বা লিভার ক্যান্সার, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম হেপাটাইটিস বি ভাইরাস। পিচ জ্বর, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম ইয়েলো ফিভার ভাইরাস। গো বসন্ত, পোষকদেহ গরু, ভাইরাসের নাম ভ্যাকসিনিয়া ভাইরাস। পা ও মুখের ক্ষত, পোষকদেহ গরু, ভেড়া, ছাগল, মহিষ, ভাইরাসের নাম ফুট অ্যান্ড মাউথ ভাইরাস। ইঁদুরের টিউমার, পোষকদেহ ইঁদুর, ভাইরাসের নাম পোলিওমা ভাইরাস। ক্যাপোসি সার্কোমা, পোষকদেহ মানুষ, ভাইরাসের নাম হার্পিস সিমপ্লেক্স। ভাইরাস গঠিত রোগসমূহ। ভাইরাস বলতে রোগ সৃষ্টিকারী বস্তু বোঝায়। মানুষ, গাছপালা, পশু পাখি বহু রোগ ভাইরাস দ্বারা হয়ে থাকে। এখানে কয়েকটি ভাইরাস গঠিত রোগের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলো। ভাইরাল হেপাটাইটিস, সাধারণত লিভার প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভার প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বা সংক্ষেপে হেপাটাইটিস বলা হয়। এটি জন্ডিসের অন্যতম প্রধান কারণ। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 3% এবং বাংলাদেশে মোট প্রায় 40 লক্ষ মানুষ এ রোগে আক্রান্ত। 85% এক্ষেত্রে এ ভাইরাস লিভারে স্থায়ী আক্রমণ গড়ে তোলে, যা 10 থেকে 15 বছরের মধ্যে জটিলতা দেখা যায়। রোগের কারণ। হেপাটাইটিস রোগের কারণ হেপাটাইটিস বি ভাইরাস। এছাড়া হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস যাকে বলা হয় তুষের আগুন বা নীরব ঘাতক, এবং আক্রান্ত রোগীর সুচিকিৎসার অভাবে দীর্ঘদিন সময় মারা যায়। হেপাটাইটিস ডি ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস দিয়েও লিভার প্রদাহ হয়ে থাকে। অধিকাংশ ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণে ঘটে থাকে। হেপাটাইটিস সি অবশ্য হেপাটাইটিস বি অপেক্ষা অধিক মারাত্মক। হেপাটাইটিস বি ভাইরাস একটি ডিএনএ ভাইরাস। এর ডিএনএ দ্বিসূত্রক এবং বৃত্তাকার। এই ভাইরাসের প্রোটিন আবরণের উপর আরও একটি আবরণ থাকে। এ ভাইরাস বিভিন্নভাবে ছড়াতে পারে, যেমন
আক্রান্ত মায়ের বুকের দুধপানের মাধ্যমে শিশু আক্রান্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তির ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে এ ভাইরাস প্রবেশ করতে পারে। অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এ ভাইরাস সংক্রমিত হতে পারে। রোগের লক্ষণ: রক্তের মাধ্যমে এই রোগ দেহে প্রবেশ করে এবং লিভারে নিতে হয় ও লিভারকে আক্রমণ করে। এই ভাইরাস কর্তৃক আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে কোনো লক্ষণই প্রকাশ পায় না। এর ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল 45 থেকে 180 দিন। ক্রমশ জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্ষুধামন্দা, খাবারে অরুচি, বমি বমি ভাব, দুর্বল বোধ, পাতলা পায়খানা, হাড়ের গিঁটে ব্যথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। পরবর্তীতে প্রস্রাব হলুদ হয়, চোখের সাদা অংশ এবং সমস্ত শরীর হলুদ বর্ণ দেখায়, পেটে ও পায়ে পানি জমতে থাকে। আক্রান্ত ব্যক্তি সবসময় অস্বস্তি অনুভব করে। শেষ পর্যন্ত লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে। রক্তে বিলিরুবিন এবং এসজিপিটি এর মাত্রা বৃদ্ধি পায়। এই দুটি পরীক্ষার মাধ্যমে রোগ সঠিকভাবে নির্ণয় করা যায়। হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করাতে হয়। নিয়ন্ত্রণ ও প্রতিকার: রোগ লক্ষণ প্রকাশ পেলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। সাধারণত কোনো কার্যকরী চিকিৎসা নেই। নিয়মিত চিকিৎসায় সুস্থ থাকা যায় কিন্তু সম্পূর্ণ আরোগ্য হওয়া যায় না। এর মূল চিকিৎসা হলো রোগীকে 10 থেকে 12 দিন পূর্ণ বিশ্রামে রাখা। গ্লুকোজের শরবত খাওয়ালে উপকার হয়। অহরহ পাতা, ভুঁই, আমলার পাতা ইত্যাদির রস খাওয়ালে উপকার পেয়েছেন বলে অনেকে দাবি করেন। প্রতিরোধের একমাত্র উপায় হলো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন ডোজ 4টি। প্রথম তিনটি এক মাস পর এবং চতুর্থটি প্রথম ডোজ থেকে 1 বছর পর, 5 বছর পর বুস্টার ডোজ নিতে হয়। এর মাধ্যমে শরীরে হেপাটাইটিস ভাইরাসের বিপক্ষে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। রক্ত পরীক্ষা করে বিএস সারফেস অ্যান্টিজেন পজিটিভ হলে বি ভাইরাস আক্রমণ বলে ধারণা করা হয়, তবে তাকে ভ্যাকসিন দেওয়া যায় না। মা থেকে শিশুতে এই রোগ ছড়াতে পারে, তাই সাবধান হতে হবে। রক্ত নেওয়া সাবধান হতে হবে। আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলন করা যাবে না। সর্বক্ষেত্রে ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে। সেলুনের শেপ করা পরিহার করতে হবে। প্রতিজনের জন্য আলাদা আলাদা ব্লেড ব্যবহার করা উচিত। ব্যক্তিগত টয়লেট্রিজ ব্যবহার করা, যেমন টুথব্রাশ, রেজার, নেইল কাটার ও রক্তগ্রহণের যন্ত্রপাতি অন্য কেউ ব্যবহার করা যাবে না। ডেঙ্গু জ্বর। রোগের কারণ: ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসের জীবাণুর নাম ফ্লাভিভাইরাস বা ডেঙ্গু ভাইরাস। এটি একটি আরএনএ ভাইরাস। প্রতি বছর সারা বিশ্বে প্রায় 10 কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। রোগের লক্ষণ: সাধারণ ডেঙ্গু জ্বর। প্রথমে শীত ভাব হয়ে হঠাৎ প্রচণ্ড জ্বর দেখা যায়। জ্বর 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। সাধারণত স্ত্রী মশা কামড়ানোর 2 থেকে 7 দিন পর জ্বর দেখা যায়। ডেঙ্গু জ্বর রোগীর তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেট ব্যথা, কপাল ব্যথা ও গলা ব্যথা হয়। রোগীর সমস্ত শরীরে যেমন মাংসপেশি, পিঠ, কোমর, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা হয়। মেরুদণ্ডের ব্যথাসহ কোমরে ব্যথা এই রোগের বিশেষ লক্ষণ। একে হাড়ভাঙা জ্বর বলে। শরীরে লালচে রঙের র্যাশ দেখা যায়। বমি বমি ভাব ও খাবারে অরুচি হতে থাকে। মারাত্মক পর্যায়ে পৌঁছালে রক্তক্ষরণ হয়। হেমোরেজিক ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বরের জটিলতা থেকে হেমোরেজিক ডেঙ্গু জ্বর দেখা যায়। এতে কয়েকদিন পর রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ি ও ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা যায়। পায়খানার সাথে রক্ত যেতে পারে। রক্ত বমি হতে পারে। চোখের কোণে রক্ত জমাট বাঁধতে পারে। রক্তে প্লেটিলেট বা অনুচক্রিকা ভীষণ হ্রাস পায় এবং রক্ত জমাট বাঁধতেও পারে না। সঠিক চিকিৎসা না হলে রোগীর মৃত্যু ঘটতে পারে। ডেঙ্গু শক সিনড্রোম। হেমোকনসেন্ট্রেশন ঘটতে দেখা যায়। 3 ধরনের ডেঙ্গু জ্বরের মধ্যে হেমোরেজিক ডেঙ্গু জ্বর ও ডেঙ্গু শক সিনড্রোম অত্যন্ত মারাত্মক। রোগ নির্ণয়: সেরোলজি। রক্ত পরীক্ষায় আইজিএম অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে অথবা তীব্র সংক্রমিত রক্তে অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্লেটিলেট পরীক্ষা: রক্ত অনুচক্রিকার পরিমাণ 1,50,000 ঘনকিউবিক এর অনেক নিচে নেমে আসে। সেল কালচার: রক্তকণিকা কালচার করেও ভাইরাস শনাক্ত করা যায়। প্রতিকার বা চিকিৎসা: ডেঙ্গু জ্বরের রোগীকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিলে মারাত্মক পরিণতি দেখা দিতে পারে, তাই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। রক্তের
সাম্যতা রক্ষার জন্য প্লেটিলেট ট্রান্সফিউশন এর প্রয়োজন পড়ে। রোগীকে প্রচুর পানি, ফলের রস, তরল খাবার দিতে হবে। মাথায় পানি ঢালা, গায়ের ঘাম মুছে দেয়া, ভেজা কাপড় দিয়ে শরীর স্পঞ্জ করে দেয়া রোগীর জন্য ফলদায়ক হয়। দুগ্ধপোষ্য শিশুদের অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। এছাড়া গর্ভবতী মায়েদের ডেঙ্গু হলে অন্যান্য রোগের মতো যত্ন নিতে হবে। রোগীর অবস্থা জটিল হলে অবশ্যই হাসপাতালে নিতে হবে। প্রতিরোধ। ডেঙ্গু মশা নিধন করাই প্রতিরোধের প্রধান উপায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, কাজেই দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে হবে। রোগ প্রতিরোধে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানো, মশার কয়েল অথবা ইলেকট্রিক ভ্যাপার ম্যাট ব্যবহার করতে হবে যাতে মশা কামড়াতে না পারে। এই মশা ময়লা পানিতে জন্মায় না। বাড়ির আশেপাশে বিভিন্ন কন্টেইনার যেমন ফুলের টব, ভাঙা হাঁড়ি পাতিল, ডাবের খোসা, ড্রাম ইত্যাদি রক্ষিত বা সঞ্চিত পরিষ্কার পানিতে জন্মায়। তাই পানির এসব উৎস ধ্বংস করতে হবে, অর্থাৎ পানি জমতে দেওয়া যাবে না। পূর্ণাঙ্গ মশা নিধনের জন্য নিয়মিত পতঙ্গনাশক স্প্রে করে রোগ প্রতিরোধ করা যায়। সম্প্রতি আমেরিকাতে ফ্লোরিডায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিতে পতঙ্গনাশক ছাড়াই ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা আবিষ্কার করা হয়েছে। পেঁপের রিং স্পট বা মোজাইক রোগ। পৃথিবীর অনেক দেশেই একটি উল্লেখযোগ্য অর্থকরী ফসল হিসেবে পেঁপের চাষ করা হয়। বর্তমানে বাংলাদেশেও অর্থকরী ফল হিসেবে পেঁপের চাষ শুরু হয়েছে। পেঁপের রোগবালাই অপেক্ষাকৃত কম হলেও কখনো কখনো ক্ষেতের পুরো ফসলই নষ্ট হয়ে যেতে পারে। পেঁপের সবচেয়ে ক্ষতিকর রোগ হলো ভাইরাস ঘটিত রিং স্পট রোগ। বাংলাদেশ সহ ভারত, চীন, থাইল্যান্ড ও ফিলিপাইনে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এছাড়া দক্ষিণ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও টেক্সাস সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে পেঁপে গাছে এ ধরনের মহামারী রোগ দেখা যায়। রোগ তত্ত্ববিদ জেনসন 1949 সালে এ রোগের নামকরণ করেন রিং স্পট। রোগের কারণ: একটি ভাইরাস দ্বারা পেঁপের রিং স্পট রোগ হয়। ভাইরাসটি সাধারণত পেঁপেয়া রিং স্পট ভাইরাস বা PRSV নামে পরিচিত। এটি 780 থেকে 800 ন্যানোমিটার লম্বা এবং এর ব্যাস 12 ন্যানোমিটার। পেঁপে ছাড়াও এ ভাইরাস কুমড়া জাতীয় উদ্ভিদে মোজাইক রোগ সৃষ্টি করে। ক্যাপসিডের বাইরে এর আবরণ নেই। এটি একটি আরএনএ ভাইরাস। PRSV এর দুইটি প্রকরণের মধ্যে PSRV-P দিয়ে পেঁপের রিং স্পট রোগ হয়। সংক্রমণ: জাপ পোকা ও সাদা মাছি দ্বারা পেঁপে গাছে পেঁপের রিং স্পট রোগের ভাইরাস সংক্রমিত হয়। কোনো আক্রান্ত উদ্ভিদ থেকে জাপ পোকা খাদ্য গ্রহণ করলে 15 সেকেন্ডের মধ্যে ভাইরাস পোকার দেহে চলে আসে এবং সাথে সাথে কোনো সুস্থ উদ্ভিদে বসালে উহা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। পোকার দেহে এ ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে না। যদি পেঁপে বাগানের গাছগুলো পোকার খুব কাছাকাছি অবস্থান করে এবং বাগানে জাপ পোকার সংখ্যাও খুব বেশি থাকে, তাহলে এ রোগ খুব দ্রুত ছড়ায় এবং 4 মাসের মধ্যে সম্পূর্ণ বাগান এ রোগ দ্বারা আক্রান্ত হয়। গাছ ছাঁটার সময় যান্ত্রিকভাবে এ রোগ বিস্তার ঘটাতে পারে। রোগের লক্ষণ: রোগের নাম থেকেই লক্ষণ অনুমান করা যায়। রিং অর্থাৎ বৃত্ত, স্পট অর্থাৎ দাগ, বৃত্তাকার দাগ প্রকাশ পায়। বৃত্তাকার দাগের প্রকৃতি হলো কেন্দ্রাভিমুখী। রোগাক্রান্ত গাছে নিম্নলিখিত লক্ষণ পাওয়া যায়। 1. উদ্ভিদ জন্মানোর সাথে সাথেই রোগের সংক্রমণ ঘটতে পারে। সংক্রমণের 30 থেকে 40 দিনের মধ্যে প্রথম লক্ষণ প্রকাশ পায়। 2. ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়, পাতায় হলদে সবুজ মোজাইকের মতো দাগ পড়ে। 3. কাণ্ড, পাতার বোটা ও ফলে তৈলাক্ত বা পানি সিক্ত গাঢ় সবুজ দাগ, স্পট বা রিং সৃষ্টি হয়। 4. অপেক্ষাকৃত কম বয়সে পাতারই রোগের লক্ষণ প্রথমে প্রকাশ পায়। 5. আক্রমণ প্রকট হলে পাতায় বহুল পরিমাণে মোজাইক সৃষ্টি হয়, পাতা আকৃতিতে ছোট ও কুঁকড়ে যায়, গাছের মাথায় বিকৃত আকৃতির ক্ষুদ্রাকায় কিছু পাতা লক্ষ্য করা যায়, অন্যান্য পাতা ঝরে পড়ে, কখনো কখনো পাতার কেবল শিরাগুলো থাকে। 6. আক্রান্ত ফলের উপর পানি ভেজা গোলাকার দাগ পড়ে এবং দাগের মধ্যবর্তী স্থান শক্ত হয়ে যায়। 7. পেঁপে হলুদ হয়ে যায়। রিং স্পট লক্ষণ প্রকাশিত হয়, আকারে ছোট হয়ে যায়, অনেক সময় পুষ্ট হবার আগেই ঝরে পড়ে। 8. পেঁপের মিষ্টতা ও পেপেইন হ্রাস পায়। 9. ফলন 90% পর্যন্ত হ্রাস পেতে পারে। প্রতিকার ও নিয়ন্ত্রণ: জমিতে রোগ লক্ষণ প্রকাশ পেলে সাথে সাথে রোগাক্রান্ত গাছটি উঠিয়ে মাটি চাপা দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে।
2. জাল দিয়ে পুরো জমি পেঁপে গাছসহ ঢেকে দিতে হবে যেন অ্যাফিড নামক পতঙ্গ দ্বারা নতুন গাছ আক্রান্ত হতে না পারে। 3. অ্যাফিড নামক পতঙ্গ নিধনের জন্য পেস্টিসাইড স্প্রে করা যেতে পারে। 4. চারা লাগানোর প্রথম দিকে নিয়মিত পেস্টিসাইড স্প্রে করলে এফিড পতঙ্গ দ্বারা রোগ ছড়ায় না। 5. রোগাক্রান্ত জমিতে পেঁপে গাছের প্রুনিং অর্থাৎ পাতা কাটা বা ছাঁটা ইত্যাদি বন্ধ করতে হবে, কারণ কাটা পাতা স্থান দিয়ে রোগাক্রম ছড়িয়ে ঘটতে পারে। 6. বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম কর্তৃক জিন প্রযুক্তির মাধ্যমে আবিষ্কৃত নতুন জাতের ক্রস প্রোটেকশন করে আবাদ করলে রোগমুক্তি ফল উৎপাদন করা সম্ভব। এখানে উল্লেখ্য যে ডক্টর মাকসুদুল আলম আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয়ে পেঁপের জিন রহস্য উন্মোচন করেছেন। প্রতিরোধ ব্যবস্থা: 1. যে এলাকাতে রোগ ছড়িয়ে পড়েছে সে এলাকায় পেঁপের চাষ বন্ধ করে দিতে হবে এবং দূরে নতুন এলাকায় রোগমুক্ত চারা দিয়ে চাষ শুরু করতে হবে। 2. ক্রস প্রোটেকশন পদ্ধতিতে উদ্ভাবিত চারা গাছ থেকে ভালো ফলাফল পাওয়া যায়। মৃদু প্রকৃতির PRSV জীবাণুকে প্রাণীদেহে ভাইরাস টিকাদানের মতো পোষক উদ্ভিদে প্রবেশ করিয়ে গাছটিকে ভাইরাস প্রতিরোধী করা যায়। 3. PRSV সাধারণত বীজের মাধ্যমে স্থানান্তরিত হয় না, তবে প্রকটভাবে আক্রান্ত পেঁপের বীজ ব্যবহার করলে তা ইনোকুলামের উৎস হিসেবে কাজ করতে পারে, কাজেই এ ধরনের বীজ ব্যবহার না করা। 4. ট্রান্সজেনিক জাত ব্যবহার সবচেয়ে নিরাপদ। জিনগান ব্যবহার করে PRSVs কোট প্রোটেকশন প্রোটিন জিনকে ভ্রূণ টিস্যুতে সংযুক্ত করে নতুন ট্রান্সজেনিক জাত উদ্ভাবন করা হয়েছে 1998 সালে। ট্রান্সজেনিক জাত দুটি হলো PRSV মুক্ত রেইনবো ও সান আপ। এই ট্রান্সজেনিক জাত GMO PRSV দ্বারা আক্রান্ত হয় না। ব্যাকটেরিয়া: একবচন ব্যাকটেরিয়াম। গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন, যার অর্থ লিটল রড, থেকে ব্যাকটেরিয়া শব্দের উৎপত্তি। ব্যাকটেরিয়া একবচনে ব্যাকটেরিয়াম এক ধরনের ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব। ওলন্দাজ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক 1675 সালে তার নিজের আবিষ্কৃত সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে এক ফোঁটা বৃষ্টি পানিতে ব্যাকটেরিয়া উপস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি এগুলোর নাম দেন অ্যানিমালক্লু বা ক্ষুদ্র প্রাণী। 1683 খ্রিস্টাব্দের 17 নভেম্বর লন্ডন রয়্যাল সোসাইটিতে প্রদত্ত তার অঙ্কিত ছবিতে 3 আকৃতির ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা যায়। সর্বপ্রথম আণুবীক্ষণিক সমীক্ষায় আণুবীক্ষণিক ক্ষুদ্রজীবের অস্তিত্ব প্রমাণের জন্য তাকে ব্যাকটেরিওলজি ও প্রোটোজুওলজির জনক বলা হয়ে থাকে। জার্মান বিজ্ঞানী অ্যারেনবার্গ 1899 খ্রিস্টাব্দে এসব ক্ষুদ্রজীবদের ব্যাকটেরিয়া নামকরণ করেন। ফরাসি বিজ্ঞানী লুই প্রান্তর 1869 সালে ব্যাকটেরিয়ার উপর ব্যাপক গবেষণা ও ব্যাকটেরিয়া তত্ত্বকে প্রতিষ্ঠিত করে। ব্যাকটেরিয়া তত্ত্ব প্রতিষ্ঠার কারণে লুই প্রান্তরকে অনেকেই আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলতে চান। জার্মান ডাক্তার রবার্ট কখ অনেক পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে প্রাণীর বহু রোগের কারণ হলো ব্যাকটেরিয়া। তিনি যক্ষা রোগের জন্য দায়ী মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাস ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। এই জন্য তাকে 1905 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। মানুষের দেহে যতগুলো কোষ আছে তার চেয়ে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। মানুষের অন্ত্র ও ত্বকে সর্বাধিক সংখ্যক ব্যাকটেরিয়া থাকে। এদের বেশিরভাগই কোনো ক্ষতি করে না। মানুষের দেহে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের মধ্যে যক্ষা রোগ সবচেয়ে বেশি ভয়ানক এবং এই রোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি বছর প্রায় 2 মিলিয়ন মানুষ মারা যায়। যুক্তরাষ্ট্রে এইডস সংক্রমণে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায় MRSA নামক ব্যাকটেরিয়া সংক্রমণে। বিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়ার গঠন, আবাস, রোগতত্ত্ব, বংশবিস্তার ইত্যাদি নিয়ে অধ্যয়ন ও গবেষণা করা হয় তাকে ব্যাকটেরিওলজি বলে। ব্যাকটেরিয়া আদিকোষ জীব। আদিকোষী জীবের বৈশিষ্ট্য হলো এদের কোষে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম ইত্যাদি। কেবলমাত্র রাইসোজোম থাকে। কোষে একটি দ্বিসূত্রক অখণ্ড কার্যত বৃত্তাকার DNA অণু থাকে যা ক্রোমোসোম নাম হিসেবে পরিচিত। এতে হিস্টোন প্রোটিন থাকে। ব্যাকটেরিয়া অত্যন্ত ক্ষুদ্রাকার। অণুবীক্ষণ যন্ত্র দ্বারা এদের দেখা যায় না। এদের কোষে জড় কোষ প্রাচীর থাকে, তাই এরা উদ্ভিদের সাথে মিল সম্পূর্ণ। ব্যাকটেরিয়া হলো
জড়প্রাচীর বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক আদি কেন্দ্রিক অণুজীব যা সাধারণত ক্লোরোফিলবিহীন এবং প্রধানত দ্বিভাজন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে। 300 কোটি বছর পূর্বে আর্কিওজোয়িক যুগে আদিকোষী জীবের উৎপত্তি ঘটেছিল। নিচে ব্যাকটেরিয়ার কিছু সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরা হলো। ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য: 1. ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব, সাধারণত 0.2 থেকে 5.0 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এরা আণুবীক্ষণিক। 2. এরা এককোষী জীব, তবে একসাথে কলোনি করে বা দল বেঁধে থাকতে পারে। 3. ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক কোষে 70S রাইবোজোম থাকে, অন্য কোনো ঝিল্লিবদ্ধ অণু থাকে না। 4. ব্যাকটেরিয়া কোষপ্রাচীর প্রধান উপাদান পেপটিডোগ্লাইইন বা মিউকোপ্রোটিন, সাথে মুরামিক অ্যাসিড ও টিকোইড অ্যাসিড থাকে। 5. এদের বংশগতি উপাদান হলো একটি দ্বিসূত্রক, কার্যত বৃত্তাকার ডিএনএ অণু যা ব্যাকটেরিয়াল ক্রোমোসোম হিসেবে পরিচিত। এটি সাইটোপ্লাজমে অবস্থিত। এতে ক্রোমোসোমাল হিস্টোন প্রোটিন থাকে না। ব্যাকটেরিয়া কোষের ডিএনএ অবস্থানের অঞ্চলকে নিউক্লিয়েট বলে। 6. এদের বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া দ্বিভাজন। ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়ায় সাধারণত 30 মিনিট সময় লাগে। 7. এদের কতক পরজীবী ও রোগ উৎপাদনকারী, অধিকাংশ মৃতজীবী এবং কিছু স্বনির্ভর। 8. এরা সাধারণত বেসিক রং ধারণ করতে পারে, গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ। 9. ফাজ ভাইরাসের প্রতি এরা খুব সংবেদনশীল। 10. এদের সাধারণত অজৈব লবণ জারিত করে শক্তি উৎপাদন করে। 11. ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য অ্যান্ডোস্পোর বা অন্তঃরেণু গঠন করে। এই অবস্থায় এরা 50 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। 12. এরা -17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাঁচে। 13. ক্রোমোসোম না থাকায় মাইটোসিস ও মায়োসিস ঘটে না। 14. এরা কতক বাধ্যতামূলক অবায়বীয়, অর্থাৎ অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। ব্যাকটেরিয়ার বিস্তৃতি ও আবাসস্থল: ব্যাকটেরিয়া মাটিতে, পানিতে, বাতাসে, জীবদেহের বাইরে ও ভিতরে, অর্থাৎ প্রায় সর্বত্র বিদ্যমান। মানুষের অন্ত্রেও ব্যাকটেরিয়া বসবাস করে, যেমন ইকোলি আমাদের দেহে ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। প্রকৃতিতে প্রচণ্ড ঠান্ডা, অর্থাৎ -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে শুরু করে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। মাটিতে বা পানিতে যেখানে জৈব পদার্থ বেশি, ব্যাকটেরিয়ার সংখ্যাও সেখানে বেশি। জৈব পদার্থ সমৃদ্ধ আবাদি জমিতে ব্যাকটেরিয়ার সংখ্যা সবচেয়ে বেশি। মাটির যত গভীরে যাবে, মাটিতে জৈব পদার্থের পরিমাণও তত কমবে এবং সাথে সাথে ব্যাকটেরিয়ার সংখ্যাও কমতে থাকবে। জৈব পদার্থ সমূহ জায়গায় জলাশয়েও বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া বসবাস করে। বায়ুতেও ব্যাকটেরিয়া আছে, তবে বায়ুস্তরের অনেক উচ্চতায় ব্যাকটেরিয়া থাকে না। 1 গ্রাম মাটিতে প্রায় 40 মিলিয়ন এবং 1 মিলিলিটার মিঠা পানিতে প্রায় 1 মিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। অসংখ্য ব্যাকটেরিয়া উদ্ভিদ ও প্রাণীদেহে পরজীবী হিসেবে বসবাস করে, আবার অনেক প্রাণীর অন্তে মিথজীবী হিসেবে বাস করে। ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ: ব্যাকটেরিয়াকে তাদের কোষের আকৃতিগত পার্থক্য, জৈবিক প্রক্রিয়া, পুষ্টির তারতম্য, ফ্ল্যাজেলার বিভিন্নতা, রঞ্জক গ্রহণের ক্ষমতা, স্পোর উৎপাদন ক্ষমতা ইত্যাদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। নিম্নে এদের মধ্যে 3 প্রকার শ্রেণীবিন্যাস পদ্ধতি উপস্থাপন করা হলো। ক. কোষের আকৃতিগত শ্রেণীবিভাগ: কোষের আকৃতি অনুসারে ব্যাকটেরিয়াকে নিম্নলিখিত শ্রেণীবিভাগে ভাগ করা হয়: 1. কক্কাস, 2. ব্যাসিলাস, 3. কমাকৃতি, 4. স্পাইরিলাম, 5. বহুরূপী, 6. স্টিলেট বা তারকাকার, 7. বর্গাকার। 1. কক্কাস, বহুবচনে কক্কাই। যেসব ব্যাকটেরিয়া কোষের আকৃতি প্রায় গোলাকার তাদেরকে কক্কাস বলে। কক্কাস আবার 6 ভাগে বিভক্ত, যথা মাইক্রোকক্কাস বা মোনোকক্কাস। যেসব ব্যাকটেরিয়া গোলাকার এবং একা একা থাকতে পারে তাদেরকে মাইক্রোকক্কাস বা মোনোকক্কাস বলে। ডিপ্লোকক্কাস দেখতে গোলাকার এবং এ ব্যাকটেরিয়া সমূহ জোড়ায় জোড়ায় অবস্থান করে। 3. টেট্রাকক্কাস, যখন 4টি গোলাকার ব্যাকটেরিয়া একই তলে একত্রে বসবাস করে তখন তাকে টেট্রাকক্কাস বলা হয়। 4. স্ট্রেপ্টোকক্কাস, এরাও দেখতে গোলাকার এবং চেইন বা মালার মতো সাজানো থাকে। 5. স্টেফাইলোকক্কাস, এগুলো গোলাকৃতি ব্যাকটেরিয়া এবং অনিয়মিত গুচ্ছাকারে সাজানো থাকে, যা দেখতে অনেকটা আঙ্গুরের ন্যায় থোকায় থোকায় থাকে। 6. সার্সিনা,
এগুলো দেখতে গোলাকার। ককাস জাতীয় ব্যাকটেরিয়াগুলো একত্রে সমান দৈর্ঘ্যে, প্রস্থে ও উচ্চতায় একটি ঘনতলের মতো গঠন করে থাকে, তখন তাকে সার্সিনা বলা হয়। ব্যাসিলাস, বহুবচনে ব্যাসিলি। দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস ব্যাকটেরিয়া বলে। যে উদাহরণ ব্যাসিলাস অ্যালবাস। ব্যাসিলাস ব্যাকটেরিয়া নিম্নলিখিত ধরনের: মোনোব্যাসিলাস। যখন ব্যাসিলাস ব্যাকটেরিয়া এককভাবে থাকে তখন তাকে মোনোলাস ব্যাসিলাস বলা হয়। উদাহরণ ব্যাসিলাস অ্যালবাস, ইকলি। ডিপ্লোব্যাসিলাস। দুটি ব্যাসিলাস ব্যাকটেরিয়া একত্রে যুক্ত হয়ে থাকলে তাকে ডিপ্লোব্যাসিলাস বলা হয়, যেমন মোরাক্সেলা লুকান্টা। স্ট্রেপ্টোব্যাসিলাস। দুইয়ের অধিক ব্যাসিলাস ব্যাকটেরিয়া একত্রে যুক্ত হয়ে লম্বা সূত্রাকার যদি গঠন করে তখন তাকে স্ট্রেপ্টোব্যাসিলাস বলা হয়। কোক্কোব্যাসিলাস। যখন ব্যাকটেরিয়াগুলো সামান্য লম্বা বা কত ডিম্বাকার আকৃতির হয়ে থাকে তখন তাকে কোক্কোব্যাসিলাস বলে। প্যালিসেড ব্যাসিলাস। কখনো কখনো ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়াগুলো পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে, অলিক টিস্যুর ন্যায় আকৃতি গঠন করে, তখন তাকে প্যালিসেড ব্যাসিলাস বলা হয়। কমাকৃতি ব্যাকটেরিয়া। যেসব ব্যাকটেরিয়া সাধারণত কমা চিহ্নের ন্যায় তাদেরকে কমা ব্যাকটেরিয়া বলা হয়, যেমন ফাইব্রোক্লোরিয়া। স্পাইরিলাম, বহুবচনে স্পাইরিলা বা সর্পিলাকার, প্যাঁচানো বা সর্পিলাকার ব্যাকটেরিয়াকে স্পাইরিলাম বলা হয়। উদাহরণ স্পাইরিলিয়াম মিনাস। বহুরূপী। সুনির্দিষ্ট আকারবিহীন ব্যাকটেরিয়াকে বহুরূপী ব্যাকটেরিয়া বলা হয়। স্টিলেট বা তারকাকার, এরা দেখতে অনেকটা তারকার ন্যায়। বর্গাকার। চার বাহু বিশিষ্ট ব্যাকটেরিয়াকে বর্গাকার ব্যাকটেরিয়া বলা হয়। ফিলামেন্টাস। এদের গঠন যখন সূত্রাকার হয় তখন তাকে ফিলামেন্টাস বলা হয়। রঞ্জক ভিত্তিক শ্রেণীবিভাগ। 1884 সালে ড্যানিশ চিকিৎসক হান্স ক্রিস্টিয়ান গ্রাম ব্যাকটেরিয়ার জন্য একটি রঞ্জন পদ্ধতি উদ্ভাবন করেন, যাকে বলা হয় গ্রাম রঞ্জন পদ্ধতি। স্লাইডে ব্যাকটেরিয়া স্টিমার নিয়ে তাতে ক্রিস্টাল ভায়োলেট রং দিতে হয়, এরপর আয়োডিন দিতে হয়, এরপর এটি অ্যালকোহলে ধুয়ে স্যাফরাইনিন এর লাল রং কাউন্টার স্টেইন করতে হয়। যেসব ব্যাকটেরিয়া ভায়োলেট রং ধরে রাখবে তারা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, যেমন ব্যাসিলাস সাবটিলিস। যেসব ব্যাকটেরিয়া ভায়োলেট রং ধুয়ে চলে যাবে এবং স্যাফরনিন লাল রং ধরে রাখবে তারা হলো গ্রাম নেগেটিভ। চিকিৎসা ক্ষেত্রে গ্রাম স্টেইন অত্যন্ত প্রয়োজনীয়। পেনিসিলিন বা পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষপ্রাচীর উপাদান পেপটিডোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দেয়, ফলে নতুন সৃষ্ট কোষটিকে আর ধরে রাখতে পারে না। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকোকাস, স্টাইলোকোকাস, অ্যাক্টিনোব্যাকটেরিয়া ইত্যাদি গ্রাম পজিটিভ। অ্যানরোব ব্যাকটেরিয়া, সকল সায়ানোব্যাকটেরিয়া, শিগেলো, সালমোনা, রাইজোবিয়াম ইত্যাদি, ইকোলি সহ ইত্যাদি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন। ব্যাকটেরিয়ার বাহ্যিক আকার ও প্রকৃতি যেমন উল্লেখযোগ্য পার্থক্য আছে, এদের কোষীয় গঠন বৈশিষ্ট্যও তেমন উল্লেখযোগ্য পার্থক্য বিদ্যমান। সকল বৈশিষ্ট্যকে একত্র করে একটি আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. কোষপ্রাচীর। প্রতিটি ব্যাকটেরিয়ামের কোষকে ঘিরে একটি জড় কোষপ্রাচীর বিদ্যমান। কোষপ্রাচীরের প্রধান উপাদান মিউকোপ্রোটিন জাতীয়, যাকে মিউরন বা পেপটিডোগ্লাইকান বলে। পেপটিডোগ্লাইকান একটি কার্বোহাইড্রেট পলিমার। পেপটিডোগ্লাইকান সাথে কিছু পরিমাণ মুরামিক অ্যাসিড বা টিকোইড অ্যাসিডও থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান স্তরটি বেশ পুরু থাকে, যা ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করতে পারে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান স্তরটি পাতলা হয়ে থাকে, এর উপর ফসফোলিপিড বা লিপোপলিস্যাকারাইড এর একটি পাতলা স্তর থাকে, এই জন্য এরা ভায়োলেট রং ধারণ করতে পারে না। মাইকোপ্লাজমাতে জড়প্রাচীর নেই বললেই চলে। এরা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া। লাইসোজাইম এনজাইম দ্বারা এর কোষ প্রাচীর বিগলিত হয়। 2.
ক্যাপসিউল বহু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরকে ঘিরে জটিল কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটি পুরু স্তর থাকে, যাকে ক্যাপসিউল বলে। একে স্লাইম স্তরও বলা হয়। প্রতিকূল অবস্থা থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করাই এর প্রধান কাজ। 3. ফ্লাজেলা অনেক ব্যাকটেরিয়াতে একটি ফ্লাজেলাম বা একাধিক ফ্লাজেলা থাকে। ব্যাকটেরিয়ার ফ্লাজেলা নলাকার রড বিশেষ ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্লাজেলা গঠিত। প্রতিটি ফ্লাজেলামে 3টে অংশ থাকে, যথা সূত্র, সংক্ষিপ্ত হুক, ব্যাসাল বডি। ব্যাসাল বডি ফ্লাজেলা কোষের প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত রাখে। ফ্লাজেলা ব্যাকটেরিয়ার চলনে অংশগ্রহণ করে। পিলি কতগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার অপেক্ষাকৃত ক্ষুদ্র ধীর সংখ্যায় অধিক লোম সদৃশ অঙ্গ থাকে, যাকে পিলি বলে। পিলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে গঠিত পোষক কোষের সঙ্গে সংযুক্তির কাজ করে পিলি। গনোরিয়া ব্যাকটেরিয়ার পিলি দ্বারা পোষক কোষের সাথে সংযুক্ত হয়। 5. প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজমকে বেষ্টন করে সজীব প্লাজমা মেমব্রেন অবস্থিত। এটি সরল শৃঙ্খলের ফসফোলিপিড বাইলেয়ার হিসেবে অবস্থিত। এর সাথে মাঝে মাঝে প্রোটিন থাকে। এতে কোলেস্টেরল থাকে না। ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন অনেক মেটাবলিক কাজ করে। বায়বীয় ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন বহু শ্বসনিক ও ফসফোরাইলাইটিক এনজাইম ধারণ করে। ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াতে প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে ভাঁজ হয়ে থাইলাকয়েড সদৃশ গঠন সৃষ্টি করে। ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া নেই, তবু কিছু এটিপি তৈরি হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন প্রক্রিয়ায়, কারণ ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনে ফসফোরাইলাইটিক এনজাইম থাকে। 6. মেসোসোম ব্যাকটেরিয়া কোষের প্লাজমা মেমব্রেন কখনো কখনো ভেতরের দিকে ভাঁজ হয়ে থলির মতো গঠন সৃষ্টি করে, যাকে মেসোসোম বলে। অনেকের মতে মেসোসোম কোষ বিভাজনে সাহায্য করে থাকে। 7. সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত অবস্থায় সাইটোপ্লাজম অবস্থিত। সাইটোপ্লাজম বর্ণহীন, স্বচ্ছ। এতে বিদ্যমান থাকে ছোট কোষ গহ্বর, চর্বি, শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন, খনিজ পদার্থ যেমন লৌহ, ফসফরাস, সালফার ইত্যাদি। গহ্বরগুলো কোষ রস দিয়ে পূর্ণ। সাইটোপ্লাজমে অবস্থিত উল্লেখযোগ্য অঙ্গাণু হল মুক্ত রাইবোজোম ও পলিরাইবোজোম। সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্রোমোম্যাটাফোর থাকে। তরুণ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানার আকারে ভলিউটিন থাকে। বায়ুবৃদ্ধির সাথে সাথে এসব দানা কোষ গহ্বরে স্থানান্তরিত হয়। 8. ক্রোমোসোম কোষে সুগঠিত নিউক্লিয়াসের পরিবর্তে কেবলমাত্র একটি ক্রোমোসোম থাকে, যা সাইটোপ্লাজমে অবস্থিত। প্রকৃতপক্ষে এটি একটি দ্বিসূত্রক ডিএনএ। এটি কার্যত বৃত্তাকার এবং নগ্ন, অর্থাৎ এতে ক্রোমোসোমাল হিস্টোন প্রোটিন থাকে না। ক্রোমোসোমকে ঘিরে কোনো নিউক্লিয়ার আবরণ থাকে না। সাইটোপ্লাজমস্থ ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে নিউক্লিয়েট বলা হয়। 9. প্লাজমিড বহু ব্যাকটেরিয়াতে বৃহৎ ক্রোমোসোম ছাড়াও একটি ক্ষুদ্রাকার ও প্রকৃত বৃত্তাকার ডিএনএ অণু থাকে, যাকে বলা হয় প্লাজমিড। প্লাজমিড স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন এবং এতে স্বল্প সংখ্যক জিন থাকে। ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়ার জনন ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি হল দ্বিবিভাজন পদ্ধতি। এটি একটি অযৌন পদ্ধতি। কুড়ি তথা মুকুলোদ্গম প্রক্রিয়ায় কোনো ব্যাকটেরিয়াতে সংখ্যা বৃদ্ধি হতে পারে। কুড়ি সৃষ্টি পদ্ধতিকে অঙ্গ জনন পদ্ধতি বলা হয়। দ্বিভাজন একটি কোষ সমান দুটি ভাগে ভাগ হওয়ার নাম দ্বিভাজন। অন্যভাবে বলা যায়, দ্বিভাজন হলো আদি কোষের অযৌন জনন প্রক্রিয়া, যেখানে নিউক্লিয়ার বস্তু বা ডিএনএ সমান দুই ভাগে বিভক্ত হয়। দ্বিভাজন পদ্ধতিতে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি তথা প্রজননের প্রধান উপায়। এই প্রক্রিয়ায় একটি ব্যাকটেরিয়ামের কোষ বিভক্ত হয়ে সমান আকারে দুটি পরিণত হয় এবং এভাবেই দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটতে থাকে। প্রক্রিয়াটি নিম্নলিখিত উপায়ে সম্পন্ন হয়। 1. ব্যাকটেরিয়ার ক্রোমোসোম তথা ডিএনএ ব্যাকটেরিয়া কোষের দুইটি প্রান্তের মাঝামাঝি অবস্থান নেয় এবং প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত হয়। 2. প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ অণুর প্রতিলিপন হয়। 3. এই অবস্থায় কোষটি লম্বায় বৃদ্ধি পায়। কোষ প্রাচীর এবং প্লাজমা মেমব্রেনের বৃদ্ধি কোষের দুই প্রান্তের মাঝে ঘটে। 4. কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন লম্বায় বৃদ্ধির কারণে ডিএনএ রেপ্লিকা দুই দিকে পৃথক হয়ে যায়। 5. লম্বায় বৃদ্ধিপ্রাপ্ত কোষের মাঝখানে প্লাজমা মেমব্রেন ক্রমশ ভেতরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং একই সাথে ওই অংশে কোষ প্রাচীর সংশ্লেষিত হয়। একসময় একটি কোষ দুটি কোষে পরিণত হয়। 6. শেষ পর্যন্ত টার্গার প্রেসারের কারণে নতুন সৃষ্ট অপত্য কোষ দুটি পরস্পর হতে পৃথক হয়ে যায়। 7. পৃথক অপত্য কোষ দুটি বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আকারের হয় এবং পুনরায় দ্বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। পরিবেশ উপযুক্ত হলে আমাদের অন্ত্রের ইকোলি ব্যাকটেরিয়া প্রতি 20 মিনিটে সংখ্যা দ্বিগুণ করতে পারে। এই প্রক্রিয়া চলতে থাকলে একদিনে ইকোলি 72টি জেনারেশন সৃষ্টি করতে পারে।
কিন্তু বাস্তবে তা হয় না, কারণ কয়েক জেনারেশন বৃদ্ধির পরেই এদের খাবার ঘাটতি দেখা যায় এবং এদের বজ্র পরিবেশকে বিষাক্ত করে ফেলে। তাই দ্বিভাজন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সংক্রামক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পোষক দেহের ইমিউন সিস্টেম দ্বারা ব্যাকটেরিয়ার অব্যাহত দ্বিভাজন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রয়োগকৃত ওষুধেও দ্বিভাজন প্রক্রিয়া বন্ধ করতে পারে, ফলে রোগ আরোগ্য হয়। কিছু প্রজাতির ব্যাকটেরিয়া অনুকূল পরিবেশে মুকুলোদ্গম প্রক্রিয়ায় অঙ্গজ জনন সম্পন্ন করে। মুকুলোদ্গম। কোনো কোনো ব্যাকটেরিয়াতে মুকুলোদ্গম তথা কুড়ি সৃষ্টির মাধ্যমে সংখ্যাবৃদ্ধি ঘটে। প্রথমে এক পাশে ছোট একটি কুড়ি বের হয়, পরে একদিকে কুড়িটি ধীরে ধীরে বড় হয় এবং অপর দিকে মূল ব্যাকটেরিয়ার নিউক্লিয়েট বস্তুটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। নিউক্লিয়েট বস্তুর একটি খণ্ড মুকুলে প্রবেশ করে। মুকুলটি মাতৃকোষের প্রায় সমান হলে পৃথক হয়ে যায়। অযৌন জনন। প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া গনিডিয়া বা অ্যান্ডোস্পোর সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এই পদ্ধতিকে অযৌন জনন পদ্ধতি বলা হয়। গনিডিয়া। লিউকোথ্রেস জাতীয় সূত্রাকার ব্যাকটেরিয়ার অগ্রভাগ হতে গনিডিয়া মাতৃকোষ নামক অযৌন একক সৃষ্টি হয়, যা একসময় পৃথক হয়ে যায় এবং অনুকূল পরিবেশে পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়া হিসেবে আত্মপ্রকাশ করে। অ্যান্ডোস্পোর বা অন্তঃরেণু উৎপাদন। সাধারণত ব্যাসিলাস গোত্রের ব্যাকটেরিয়া অন্তঃরেণু উৎপাদন করে। একটি ব্যাকটেরিয়াম হতে একটি অন্তঃরেণু উৎপাদন হয়, তাই এর মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে না, প্রতিকূল অবস্থা অতিক্রম করে মাত্র। অন্তঃরেণু গোলাকার বা ডিম্বাকার এবং অত্যন্ত পুরু প্রাচীর আবৃত থাকে। অনুকূল পরিবেশে অন্তঃরেণু অঙ্কুরিত হয় এবং অঙ্কুরিত হয়ে একটি মাত্র ব্যাকটেরিয়া কোষ সৃষ্টি করে। এটি প্রকৃতপক্ষে যৌন জনন প্রক্রিয়া নয়। যৌন জনন। প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়াতে কোনো যৌন জনন ঘটে না। এখানে কোনো গ্যামিট সৃষ্টি হয় না, কোনো মায়োসিস বিভাজন হয় না, কোনো ডিপ্লয়েড কোষ তৈরি হয় না, কোনো জাইগোটও তৈরি হয় না। তবে বংশগতীয় বস্তু স্থানান্তরিত হয়। বংশগতীয় বস্তু যা ডিএনএ 3 ভাগে স্থানান্তরিত হতে পারে। কনজুগেশন নলিপথে। একটি দাতা কোষ ও একটি গ্রহিতা কোষের মধ্যে একটি ফাঁপা নলের মতো কনজুগেশন নালী সৃষ্টি হয়। এই নালীপথে দাতা কোষ থেকে সাধারণত প্লাজমিড গ্রহিতা কোষে স্থানান্তরিত হয়। প্রথমে প্লাজমিড অনুলিপিত হয়, একটি দাতা কোষ থেকে যায়, অপরটি নালীপথে গ্রহিতা কোষে স্থানান্তরিত হয়। বহু ব্যাকটেরিয়া এভাবে প্রচলিত ওষুধের প্রতিরোধ হয়ে পড়ে। অতি বিরল ক্ষেত্রে দাতা কোষের আংশিক ক্রোমোসোমও এই নালীপথে গ্রহিতা কোষে স্থানান্তরিত হতে পারে। সাধারণত ক্রোমোসোমের কিয়দংশ গ্রহিতা কোষে প্রবেশের পর নালীর সংযোগে বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রহিতা কোষের ক্রোমোসোমের সাথে দাতা কোষের আংশিক ক্রোমোসোমের রিকম্বিনেশন ঘটে, অতিরিক্ত অংশ বিগলিত হয়ে যায়। গবেষণাগারে এটি ঘটানো সম্ভব হলেও প্রকৃতিতে এটি খুবই কম দেখা যায়। পরিবেশ থেকে অন্য ব্যাকটেরিয়ার, সাধারণত মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহিতা কোষে প্রবেশ করে রিকম্বিনেশন ঘটাতে পারে। একে বলে ট্রান্সফরমেশন। ফাজ ব্যাকটেরিয়ার মাধ্যমে একটি ব্যাকটেরিয়ার জিনোম, কখনো ফাজ জিনোম, অন্য ব্যাকটেরিয়াতে প্রবেশ করে রিকম্বিনেশন ঘটাতে পারে। একে বলে ট্রান্সডাকশন। উল্লেখ্য, লিডারবার্গ এবং এডওয়ার্ড টাটাম বিজ্ঞানীদ্বয় 1958 সালে ইকলি নামক ব্যাকটেরিয়ার যৌন প্রবণতা আবিষ্কার করার পর স্বীকৃতিস্বরূপ 1958 সালে মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব। ব্যাকটেরিয়া আমাদের উপকার এবং অপকার দুইই করে। উভয় গুণাবলীর জন্য ব্যাকটেরিয়া বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়ার উপকারিতা চিকিৎসা ক্ষেত্রে। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া হতে সাবটিলিন, পলিমিক্সিন প্রভৃতি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হয়। প্রতিষেধক টিকা তৈরিতে ব্যাকটেরিয়া হতে কলেরা, টাইফয়েড, যক্ষ্মা প্রভৃতি রোগের প্রতিষেধক তৈরি করা যায়। ডিপিটি রোগের টিকা বা প্রতিষেধকও ব্যাকটেরিয়া হতে প্রস্তুত করা হয়। কৃষিক্ষেত্রে মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার অবদান অনেক। মাটির জৈব পদার্থ সঞ্চয়ে ব্যাকটেরিয়ার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। ব্যাকটেরিয়া মাটির উপাদান হিসেবেও কাজ করে। নানাবিধ আবর্জনা হতে পচন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জৈব সার ও জৈব গ্যাস প্রস্তুত করে থাকে। নাইট্রোজেন সংবর্ধনে অ্যাস্ট্রোব্যাক্টার, সিডোমোনাস, ক্লোস্ট্রিডিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন জৈব পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নোডিউলে নাইট্রোজেন সংবন্ধনে কাজ করে। বাংলাদেশের মসুর ডালের মূলে নোডিউল তৈরি করে রাইজোবিয়াম গণের 3টি প্রজাতি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর তরুণ বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ হারুন আর রশিদ এই নতুন ব্যাকটেরিয়ার আবিষ্কারক। নাইট্রিফিকেশন অ্যামোনিয়াকে
নাইট্রেট এর পরিণত করাকে নাইট্রোফিকেশন বলে। সাধারণত দুটি উপধাপে এটি পরিণত হয়। প্রথম উপধাপে নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস ইত্যাদি স্থলজ ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রেট এ পরিণত করে এবং দ্বিতীয় উপধাপে নাইট্রোব্যাক্টার নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে। এদেরকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে। পতঙ্গনাশক হিসেবে কতিপয় ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকার পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়, যেমন ব্যাসিলাস থুরিনজেনেসিস। পশুখাদ্য বা সিলেজ তৈরিতে, কৃষিক্ষেত্রে এবং দুগ্ধশিল্পে পশুর অবদান উল্লেখযোগ্য। পশুখাদ্য হিসেবে খড় জাতীয় পদার্থকে খণ্ড খণ্ড করে কেটে পানি মিশ্রিত করে ল্যাক্টোব্যাসিলাস এর কার্যকারিতায় পশুখাদ্য বা সিলেজ তৈরি হয়। ইস্ট মিশ্রিত খাদ্য খাওয়ালে গাভীর দুধের গুণাগুণ মান বৃদ্ধি পায়। ফলন বৃদ্ধিতে কিছু কিছু ব্যাকটেরিয়া প্রয়োগ করে ধানের উৎপাদন শতকরা 31.8 ভাগ, গমের উৎপাদন শতকরা 208 ভাগ বাড়ানো সম্ভব। শিল্পক্ষেত্রে চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে, চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যাসিলাস মেগাটেরিয়াম নামক ব্যাকটেরিয়ার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দুগ্ধজাত শিল্পে স্ট্রেপ্টোকোকাস ল্যাকটিস, ল্যাক্টোব্যাকটেরিয়াস, ব্যাসিলাস জাতীয় ব্যাকটেরিয়ার সহায়তায় দুগ্ধ থেকে মাখন, দই, পনির, ঘোল, ছানা প্রভৃতি তৈরি করা হয়। পাট শিল্পে ব্যাকটেরিয়ার পচনক্রিয়ার ফলে পাটের আঁশগুলো পৃথক হয়ে যায়। আমরা সহজেই পাটের কাণ্ড থেকে আঁশ সরাতে পারি। কাজেই আমাদের অর্থনীতিতে ব্যাকটেরিয়ার ভূমিকা অপরিসীম। এই ব্যাপারে ক্লোস্ট্রিডিয়াম জাতীয় ব্যাকটেরিয়ার ভূমিকা যথেষ্ট। চামড়া শিল্পে চামড়া হতে লোম ছড়ানোর ব্যাপারে ব্যাকটেরিয়ার ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে ব্যাসিলাস এর বিভিন্ন প্রজাতির চামড়ার লোম ছড়ানোর কাজে ব্যবহৃত হয়। বায়োগ্যাস বা জৈব গ্যাস তৈরিতে এবং হেভি মেটাল বা ভারী ধাতু পৃথককরণে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেস্টিং সল্ট প্রস্তুতিতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্যকে সুস্বাদু ও মুখরোচক করতে সল্ট ব্যবহার করা হয়। রাসায়নিক পদার্থ উৎপাদনে ভিনেগার, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটন প্রভৃতি রাসায়নিক দ্রব্য প্রস্তুতির জন্য শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। মানব জীবনে সেলুলোজ হজমে গবাদি পশু ঘাস, খড় প্রভৃতি খেয়ে থাকে। এদের প্রধান উপাদান সেলুলোজ। গবাদি পশুর অন্ত্রে অবস্থিত এক প্রকার ব্যাকটেরিয়া সেলুলোজ হজম করতে প্রত্যক্ষভাবে সাহায্য করে থাকে, তাই গবাদি পশু সহজে এগুলো হজম করতে পারে। ভিটামিন তৈরিতে মানুষের অন্ত্রে ইকলি ও অন্যান্য ব্যাকটেরিয়া ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন বি2, ফোলিক অ্যাসিড, বায়োটিন প্রভৃতি পদার্থ প্রস্তুত ও সরবরাহ করে থাকে। জিন প্রকৌশলে অনেক ব্যাকটেরিয়া যেমন ইকলি বাহক হিসেবে সার্থকভাবে ব্যবহার করা হয়ে থাকে। পরিবেশ উন্নয়নে আবর্জনা পচনে উদ্ভিদ ও প্রাণীর যাবতীয় মৃতদেহ, বজ্র পদার্থ ও অন্যান্য জঞ্জাল পচন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবেশের সুরক্ষা গুরুত্বের জন্য ব্যাকটেরিয়াকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয়ে থাকে। পয় নিষ্কাশন জৈব বজ্র পদার্থকে দ্রুত রূপান্তরিত করে ব্যাকটেরিয়া পয় প্রণালী সুষ্ঠু ও চালু রাখে। তেল অপসারণে সমুদ্রের পানিতে ভাসমান তেল অপসারণে তেল খাদক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। বায়োগ্যাস উৎপাদন ব্যাসিলাস, ইকলি ইত্যাদি। ব্যাকটেরিয়ার অপকারিতা 1. মানুষের রোগ সৃষ্টি। মানুষের অধিকাংশ মারাত্মক রোগগুলি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। মানুষের যক্ষা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, নিউমোনিয়া, ডিপ্লোকোকাস নিউমোনিয়া, টাইফয়েড, সালমোনিয়া টাইফি, কলেরা, ভিব্রো কলেরা, ডিপথেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, আমাশয়, ব্যাসিলাস ডিসেন্ট্রি। এছাড়াও ধনুষ্টঙ্কার বা টিটেনাস, হুপিং কাশি ইত্যাদি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যৌনবাহিত রোগ বা এসটিডি যেসব রোগ যৌন মিলনের সময় সংক্রমণের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রমিত হয়ে থাকে বা ছড়িয়ে পড়ে, সেসব রোগকে যৌনবাহিত রোগ বলে, যেমন গনেরিয়া এবং সিফিলিস। নেইসেরিয়া গনেরা প্রজাতিভুক্ত ব্যাকটেরিয়ামের সংক্রমণে সৃষ্ট যৌনবাহিত রোগকে গনেরিয়া বলে। গর্ভকালীন জটিলতা ছাড়াও নারী পুরুষ উভয় বন্ধা হয়ে যেতে পারে। রিফোনিমা পলিডাম নামক ব্যাকটেরিয়ামের সংক্রমণে সৃষ্ট যৌনবাহিত রোগকে সিফিলিস বলে। এ রোগে দেহে দীর্ঘকালীন জটিলতা দেখা দিতে পারে এবং সঠিক চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। 2. অন্যান্য প্রাণীর রোগ গরু মহিষের যক্ষা, আনডিউলেটেড ফিভার, ভেড়ার অ্যানথ্রাক্স, ইঁদুরের প্লেগ, হাঁস মুরগির কলেরা, গলা ফোলা রোগ ইত্যাদি রোগও ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। 3. উদ্ভিদের রোগ সৃষ্টি
বিভিন্ন ফসলি উদ্ভিদের অনেক রোগ ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, এতে ফসলের ফলন অনেক কমে যায়। যেমন গমের টুন্ডু রোগ, ধানের পাতা ধসা, আখের আঠা ঝরা রোগ ইত্যাদি রোগ হয়ে থাকে। এছাড়া লেবুর ক্যাঙ্কার, আলুর স্কাব, টমেটোর ক্ল্যাঙ্কার, আপেলের ফায়ার ব্লাটেড, তামাকের ব্লাইট ইত্যাদি রোগ ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। খাদ্যদ্রব্যের পচন ও বিষাক্তকরণ। ব্যাকটেরিয়ার নানা রকম টাটকা ও সংরক্ষিত খাদ্যদ্রব্য পচন ঘটিয়ে আমাদের প্রচুর আর্থিক ক্ষতি সাধন করে থাকে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া খাদ্যে বোটুলিন নামক বিষাক্ত পদার্থ তৈরি করে থাকে, এতে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। পানি দূষণ। কোলিফর্ম ব্যাকটেরিয়া, যা সাধারণত পানিকে পানের অযোগ্য করে। মাটির উর্বরতা শক্তি নষ্ট করা। নাইট্রেট জাতীয় উপাদান মাটির উর্বরতা ধরে রাখে, কিন্তু কতিপয় ব্যাকটেরিয়া নাইট্রিফিকেশন প্রক্রিয়া মাটিস্থ নাইট্রেটকে ভেঙে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে এবং মাটির উর্বরতা শক্তি হ্রাস করে, ফলে ফসলের উৎপাদন কমে যায়। 7. নিত্য ব্যবহার্য দ্রব্যের ক্ষতি সাধন। ব্যাকটেরিয়া কাপড় চোপড়, লোহা, কাঠের আসবাবপত্র সহ অনেক দ্রব্যাদির ক্ষতি সাধন করে থাকে। বায়োটেরোজম বা জৈব সন্ত্রাস। ক্ষতিকারক জীবাণুকে যুদ্ধে ব্যবহার করা হয়ে থাকে, যা বায়োটেরোজম বলা হয়। ব্যাকটেরিয়াজনিত রোগ। ব্যাকটেরিয়া দিয়ে মানুষ, পশু, গাছপালার অসংখ্য ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে। এদের মধ্যে কতিপয় রোগ ফসল ও মানুষের মারাত্মক ক্ষতি করে থাকে, দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে। ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে উদ্ভিদ সাধারণত ব্লাইট, উইল্ট, গল্ট, রোট রোগ হয়ে থাকে। এখানে ব্যাকটেরিয়াজনিত ধানের ব্লাইট রোগ এবং মানুষের কলেরা রোগ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। ব্লাইট। গাছের ফুল, পাতা ও কাণ্ডের টিস্যুর ক্ষয়প্রাপ্তি হওয়াকে ব্লাইট বলা হয়। এখানে ধান গাছের ব্লাইট রোগ নিয়ে আলোচনা করা হলো। ধান গাছের ব্লাইট রোগ। ধানের মারাত্মক রোগগুলির মধ্যে ব্যাকটেরিয়াল ব্লাইট রোগ অন্যতম। প্রায় পৃথিবীব্যাপী এর বিস্তৃতি। গ্রীষ্মপ্রধান অঞ্চলের প্রকরণটি শীতপ্রধান অঞ্চলের প্রকরণ অপেক্ষা অধিক ক্ষতিকর। জাপানের কৃষকেরা সর্বপ্রথম এ রোগের সন্ধান পান বলে ধারণা করা হয়। তাকেইসি 1908 সালে সর্বপ্রথম প্রমাণ করেন যে ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগটি হয়ে থাকে। রোগ জীবাণু। ধান গাছের ব্যাকটেরিয়াল ব্লাইট নামক রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম জান্থোমোনাস অরাইজাটিভ। এটি দণ্ডাকার 1.2 × 0.3 থেকে 0.5 মাইক্রোমিটার, অপেক্ষাকৃত মোটা এবং খাটো। এটি সাধারণত এককভাবে থাকে, কখনো দুটি একসাথে থাকতে পারে, তবে চেইন সৃষ্টি করে না। এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং স্পোর তৈরি করে না। এদের কোনো ক্যাপসিডিউল নেই, তবে একটি ফ্লাজেলাম থাকে। অ্যাগার মাধ্যমে ব্যাকটেরিয়া গোলাকার, মসৃণ, মোমের ন্যায় হলুদাভ ও চকচকে কলোনি উৎপন্ন করে। এরা বিভিন্ন ঘাস ও বন্য ধানকে বিকল্প পোষক হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। রোগক্রম। একাধিক উৎস থেকে রোগাক্রম ঘটতে পারে, যেমন রোগাক্রান্ত বীজ, রোগাক্রান্ত খড়, জমিতে পড়ে থাকা রোগাক্রান্ত শস্যের অবশিষ্টাংশ ইত্যাদি। পাতার ক্ষত স্থান, কাটা স্থান। হাইডাথোড বা পত্ররন্ধ্রের মাধ্যমে জীবাণু গাছের অভ্যন্তরে প্রবেশ করে এবং সেখানে সংখ্যা বৃদ্ধি করে। পরে জীবাণু শিরার অভ্যন্তরে প্রবেশ করে। মূলের অভ্যন্তরে প্রবেশ করলে পানির প্রবাহ বন্ধ হয়ে যায় এবং গাছ নেতিয়ে পড়ে। অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা, যেমন 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ জলীয় বাষ্প, বৃষ্টি জমিতে অধিক পানি রোগ সংক্রমণের সহায়তা করে। অধিক পরিমাণ সার প্রয়োগেও রোগ বিস্তারে অনুকূল হয়। ঝড়ো বাতাস পাতায় ক্ষত সৃষ্টি করে, আর এ ক্ষত স্থান দিয়ে রোগ জীবাণুর ভেতরে প্রবেশ করে রোগ সৃষ্টি করে। রোগের লক্ষণ। সাধারণত রোগ লক্ষণ পাতায় সীমিত থাকে। লক্ষণসমূহ নিম্নরূপ। 1. সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের দিকে এ রোগের সূচনা হয়। 2. পাতায় ভেজা, অর্ধস্বচ্ছ ও লম্বা লম্বা দাগের সৃষ্টি হয়। অধিকাংশ ক্ষেত্রে দাগ পাতার শীর্ষ থেকে শুরু হয়। 3. দাগ ক্রমশ দৈর্ঘ্যে ও প্রস্থে বড় হতে থাকে এবং ঢেউ খেলানো প্রান্ত বিশিষ্ট হয়। 4. দাগগুলো ক্রমশ হলুদ বা হলদে সাদা ধূসর বর্ণের হয়। 5. সকালে দুধের মতো সাদা বা অর্ধস্বচ্ছ রস আক্রান্ত স্থান থেকে ধীরে ধীরে প্রবাহিত হয়। 6. শেষ পর্যন্ত বিভিন্ন স্যাপ্রোফাইটিক ছত্রাকের আক্রমণে ক্ষতস্থান ধূসর হয়ে যায়। 7. আক্রমণ বেশি হলে পাতা দ্রুত শুকিয়ে যায় এবং গাছটি মরে যায়। 8. লাগানোর 1 থেকে 3 সপ্তাহের মধ্যে চারাও প্রাথমিকভাবে আক্রান্ত হতে পারে। আক্রমণ বেশি হলে চারা ঢলে পড়ে। 9. ধানের ছড়াবন্ধা, তাই ফলন 60% পর্যন্ত কম হতে পারে। 10. ধানের শীষে কোনো ফলন হয় না।
11. আক্রান্ত পাতার অধিকাংশ ধান চিটায় পরিণত হয়। রোগের প্রতিকার ও প্রতিরোধ সবচেয়ে কার্যকরী হলো রোগ প্রতিরোধক্ষম প্রকরণ চাষ করা। 2. বীজি রোগ জীবাণুর প্রধান বাহন। ব্লিচিং পাউডার ও জিঙ্ক সালফেট দিয়ে বীজ শোধন করলে রোগ সংক্রমণ বহুলাংশে কমে যায়। 3. কপার যৌগ, অ্যান্টিবায়োটিক বা অন্যান্য রাসায়নিক দ্রব্য ব্যবহারে ভালো সুফল আনে না, কিছুটা উপকার হয়। 4. জমিকে অবশ্যই আগাছামুক্ত রাখতে হবে। এছাড়া ধানের খড় নিচ থেকে গজানো চারা সরাতে হবে। 5. বীজ তলায় পানি কম ঢালতে হবে। অতিবৃষ্টির সময় পানি সরানোর ব্যবস্থা রাখতে হবে। চারা থেকে চারার দূরত্ব, লাইন থেকে লাইনের দূরত্ব, সার প্রয়োগ বিজ্ঞানসম্মত হতে হবে। 6. বীজ বুনা বা চারা লাগানোর আগে জমিকে ভালোভাবে শুকাতে হবে। পরিত্যক্ত খড় ও আবর্জনা পুড়িয়ে ফেলতে হবে। 7. রোপণের সময় চারা গাছের পাতা ছাঁটাই করা যাবে না। 8. নাইট্রোজেনের সার বেশি ব্যবহার করা যাবে না। 9. গাছ আক্রান্ত হলে খেতে হেক্টর প্রতি 2 কেজি ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। 10. ফিনাইল সালফিউরিক অ্যাসিটেট ক্লোরোমোফেনিকল 10 থেকে 20 লিটার পরিমাণে মিশিয়ে আক্রান্ত খেতে ছিটালে রোগ নিয়ন্ত্রণ হবে। 11. বীজ বপনের আগে 0.1% সিরিসান দ্রবণে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে বীজবাহিত সংক্রমণ রোধ হয়। কলেরা রোগ জীবাণু। ভিব্রিও কলেরা নামক ব্যাকটেরিয়া। এ ব্যাকটেরিয়ার আকৃতি একটু বাঁকা কমার মতো। এর দৈর্ঘ্য 1 থেকে 5 মাইক্রন, প্রস্থ 0.4 থেকে 0.6 মাইক্রন। এর এক প্রান্তে একটি ফ্লাজেলাম থাকে। কলেরা একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। রবার্ট কচ সর্বপ্রথম কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন। কলেরা রোগের জীবাণু দেহে ক্ষুদ্রান্তের মিউকাসের সাথে লেগে যায় এবং কলেরাজেন নামক টক্সিন মিশ্রিত হয়। কলেরাজেন একটি এন্টারোটক্সিন। বিভিন্ন কলেরার মধ্যে এশিয়াটিক কলেরা সবচেয়ে বেশি মারাত্মক। রোগ লক্ষণ। কলেরা রোগের প্রধান লক্ষণ হল প্রবল উদরময় বা ডায়রিয়া। পায়খানার প্রথম দিকে মল থাকে, পরে চাল ধোয়া পানির মতো নির্গত হয়। রোগীর দেহে জ্বর থাকে এবং বমি হতে থাকে। নাড়ির গতি খুবই ক্ষীণ হয়, শরীর ঠান্ডা হয়ে যায়, রক্ত প্রবাহ কমে মস্তিষ্কে অক্সিজেন এর ঘাটতি দেখা যায় ও রোগী অচেতন হয়ে পড়ে। দেহে মাংসপেশির সংকোচন এ রোগের প্রধান লক্ষণ। বমি ও ঘন ঘন পানির ন্যায় পায়খানার ফলে রোগীর দেহে পানি শূন্যতা দেখা দিতে পারে। একই কারণে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। রোগীর প্রচণ্ড পিপাসায় খিঁচুনি দেখা যায়, রক্তচাপ কমে যায়, দেহ ঠান্ডা হয়ে আসে। রোগের প্রচণ্ডতায় রোগীর চোখ বসে যায় এবং দেহ বিবর্ণ হয়ে যায়, চামড়া কুঁচকে যায়। ব্যাপক পরিমাণে শরীর থেকে পানি ও ইলেকট্রোলাইট হারানোর ফলে রক্তে প্রোটিনের মাত্রা বেড়ে যায়, ফলে রোগী মারা যেতে পারে। এছাড়াও রক্ত সংবহনতন্ত্র অচল হয়ে রোগীর মৃত্যু হতে পারে। প্রতিকার। কলেরা রোগীর দেহ থেকে অতিমাত্রায় পানি ও লবণ বের হয়ে যায়, তাই পানি ও লবণের সমন্বয়ের জন্য শিরায় স্যালাইন দেয়া হলো উত্তম চিকিৎসা। সাথে ডাবের পানি ও খাবার স্যালাইন ORS দেয়া যেতে পারে। রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে। ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয়া যেতে পারে। মোট কথা, রোগীর দেহে যেন পানি শূন্যতা দেখা না যেতে পারে তার ব্যবস্থা করতে হবে। প্রতিরোধ। কলেরা একটি পানিবাহিত রোগ, তাই বিশুদ্ধ পানির ব্যাপারে সচেতন হতে হবে। দূষিত পানি, বাসি খাবার, রাস্তার উন্মুক্ত খাবার ও পানীয় বর্জন করতে হবে। রোগীর বমি থেকে মাছির সাহায্যে গৌণ সংক্রমণ ঘটে, তাই খাবার সবসময় ঢেকে রাখতে হবে। রোগীর পরিদেহ, কাপড়, বিছানাপত্র পুকুর বা নদী নালায় না ধুয়ে সিদ্ধ করে রোদে শুকাতে হবে। সম্ভব হলে রোগীকে পৃথক ঘরে রাখতে হবে। কোনো এলাকায় কলেরা দেখা দিলে সবার কলেরা ভ্যাকসিন নিতে হবে। কলেরা রোগীকে প্রচুর পরিমাণে ডাবের পানি ও কলেরা স্যালাইন খাওয়াতে হবে, যাতে পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতি দ্রুত পূরণ হয়। ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া বিশ্বের প্রাচীনতম রোগগুলোর মধ্যে অন্যতম। খ্রিস্টপূর্ব 2700 অব্দের শুরুতে চীন দেশে একটি অনুপম পর্যায়িত জ্বর হিসেবে নথিভুক্ত ছিল। প্রাচীন রোমান সাম্রাজ্যে এ রোগের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বলে একে রোমান জ্বর বলা হতো। মধ্যযুগে একে জলাজ্বর বা মার্শ ফিভার বলা হতো। ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী টোটি। এটি ইতালীয় শব্দ ম্যাল অর্থ দূষিত ও অ্যারিয়া অর্থ বায়ু
হতে ম্যালেরিয়া শব্দটি উৎপত্তি লাভ করেছে, যার আবির্ধানিক অর্থ হলো দূষিত বায়ু। তখনকার দিনে এই ধারণা প্রচলিত ছিল যে দূষিত বায়ু সেবনে ম্যালেরিয়া রোগ সৃষ্টি হয়। ফরাসি ডাক্তার চার্লস লেভেরন 1980 সালে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর লোহিত রক্তকণিকা থেকে ম্যালেরিয়া পরজীবী আবিষ্কার করলে প্রায় 100 বছরের এ ভ্রান্ত ধারণার অবসান ঘটে। এই জন্য তাকে 1907 সালে ফিজিওলজি ও মেডিসিনের নোবেল পুরস্কার প্রদান করা হয়। 1897 সালে ভারতে কর্মরত ব্রিটিশ সেনাবাহিনীর ডাক্তার স্যার রোনাল্ড রস আবিষ্কার করেন যে অ্যানোফিলিস গণভুক্ত মশকিরা এই রোগের জীবাণু এক দেহ থেকে অন্য দেহে বিস্তার ঘটায়। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তাকে 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য তাকে 1902 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। মূলত ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মশকি বাহিত, যা একটি মশা নয়, এক ধরনের জ্বর রোগ। এ রোগের লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, তাই রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ধরনের উপসর্গতা দেখা যায়। উপযুক্ত চিকিৎসা না পেলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। প্লাজমোডিয়াম গণের প্রায় 60টি প্রজাতি মানুষসহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীতে এ রোগ সৃষ্টি করে থাকে। মানবদেহে এ পর্যন্ত রোগ সৃষ্টিকারী 4টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। জীবনচক্র: কোনো জীব তার অনুরূপ সৃষ্টি করতে যে সকল ধাপসমূহ অতিক্রম করে তাদের সমষ্টিকে জীবনচক্র বলে। প্লাজমোডিয়াম ভাইরাস এর জীবনচক্র সম্পূর্ণ করতে দুটি পোষকের প্রয়োজন হয়, যথা মানুষ ও মশকি। প্রচলিত সংজ্ঞানুসারে মানুষ ম্যালেরিয়া পরজীবীর মাধ্যমিক বা গৌণ পোষক, কারণ পোষক মানবদেহে এ পরজীবীর যৌন সংযোজন হয় না। অপরদিকে মশকি এ পরজীবীর নির্দিষ্ট বা মুখ্য পোষক, কারণ মশকির দেহে এ পরজীবীর যৌন পরিপক্কতা তৈরি হয় ও যৌনজনন সম্পন্ন হয়। কিন্তু প্রোটোজোয়া পতঙ্গ মেরুদণ্ডী সম্পর্কিত পরজীবী পোষক চক্রে প্রজননের গুরুত্ব না দিয়ে অর্থনৈতিক ক্ষতির বিষয় বিবেচনা করে প্রাথমিক ও মাধ্যমিক পোষক নির্ধারণ করা হয়। তাই মানুষকে এ পরজীবীর মুখ্য পোষক ও মশকিকে গৌণ পোষক হিসেবে বিবেচনা করা হয়। মানবদেহে জীবনচক্র: মানুষের যকৃৎ ও লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়ার পরজীবী অযৌন পদ্ধতিতে জীবন চক্র সম্পন্ন করে। এই জীবনচক্রে সাইজন্ট নামক বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি বিশেষ দশা বিদ্যমান। এ ধরনের জীবনচক্রকে সাইজোগনি বলে। মানবদেহে সংগঠিত সাইজোগনি দুটি ভাগে বিভক্ত: 1. হেপাটিক সাইজোগনি বা যকৃৎ সাইজোগনি, 2. এরিথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকার সাইজোগনি। হেপাটিক বা যকৃৎ সাইজোগনি। বিজ্ঞানী শর্ট ও জার্নহাম 1948 সালে মানুষের যকৃতে ম্যালেরিয়া পরজীবীর হেপাটিক সাইজোগনি চক্রের বর্ণনা দেন। হেপাটিক সাইজোগনির নিম্নলিখিত দুটি পর্যায়ের মাধ্যমে সংগঠিত হয়: 1. প্রি অ্যারিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, 2. এক্সো অ্যারিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। প্রি অ্যারিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি এই চক্রের ধাপগুলো নিম্নরূপ। ধাপ 1. অ্যানোফিলিস মশার লালাগ্রন্থিতে অবস্থিত প্লাজমোডিয়াম এর স্পোরোজয়েড, যার দৈর্ঘ্য 10 থেকে 14 মাইক্রোমিটার এবং প্রস্থ 0.05 থেকে 1 মাইক্রোমিটার। দশার পরিণত জীবাণু মশকের দংশনের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে এবং রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে কেমোট্যাক্সিস এর কারণে যকৃতে এসে আশ্রয় নেয়। মানবদেহে প্রবেশের প্রায় 30 থেকে 45 মিনিটের মধ্যে জীবাণুগুলো যকৃতের প্যারেনকাইমা কোষের অভ্যন্তরে প্রবেশ করে। ধাপ 2. যকৃৎ কোষ থেকে খাদ্য গ্রহণ করে মাকু আকৃতি স্পোরোজয়েডগুলো গোলাকার ক্রিপ্টোজয়েডে পরিণত হয়। ধাপ 3. প্রতিটি ক্রিপ্টোজয়েড নিউক্লিয়াসে ক্রমাগত বিভক্ত হয়ে কয়েকদিনের মধ্যে বহু নিউক্লিয়াস প্রজাতিভেদে প্রায় 1000 থেকে 1200 বিশিষ্ট দশায় পরিণত হয়। পরজীবীর এ দশাকে সাইজন্ট বলে। ধাপ 4. পরবর্তী পর্যায়ে সাইজন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে কিছু পরিমাণ সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন সৃষ্টি হয়। পরজীবীর এ দশাকে ক্রিপ্টোমেরোজয়েড বলে। ধাপ 5. চক্রের শেষ পর্যায়ে হেপাটোসাইট ভেঙে যায় এবং ক্রিপ্টোমেরোজয়েড যকৃতের সাইনোসাইটে আশ্রয় নেয় এবং এখান থেকে পরবর্তী চক্র শুরু করে। এক্সো অ্যারিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি এই চক্রের ধাপগুলো নিম্নরূপ। 1. প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি চক্রে উৎপন্ন ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন হেপাটোসাইটকে আক্রমণের মাধ্যমে এই চক্রের সূচনা ঘটে। ধাপ 2. সাইজন্ট পরিণত ক্রিপ্টোজয়েডগুলো নতুন যকৃৎ কোষে প্রবেশ করে নিউক্লিয়াস বরাবর বিভাজনের মাধ্যমে বহু নিউক্লিয়াস বিশিষ্ট সাইজন্ট দশায় পরিণত হয়। ধাপ 3. মেটাক্রিপ্টো
মেরোজয়েট। সাইজোয়েন্টের প্রতিটি নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা হয়ে যে নতুন কোষ সৃষ্টি করে তাকে মেটাক্রিপ্টো মেরাজয়েট বলে। ধাপ 4, আক্রান্ত যকৃৎ কোষের ভাঙন। মেটাক্রিপ্টো মেরাজয়েটগুলো পরিণত হলে যকৃৎ কোষ বিদীর্ণ হয়ে বেরিয়ে আসে এবং নতুন নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে এই চক্রের পুনরাবৃত্তি ঘটে। এই অবস্থায় মানুষের যকৃতে প্রচুর মেরাজয়েট পাওয়া যায়। আকারের ভিত্তিতে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়: মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট ও ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েট। প্রথমোক্ত অপেক্ষাকৃত ছোট ও শেষোক্তগুলো অপেক্ষাকৃত বড় আকৃতির। বড় আকৃতির মেরাজয়েটগুলো নতুন যকৃৎ কোষকে আক্রমণ করে এবং ছোট মেরাজয়েটগুলো যকৃৎ কোষকে আক্রমণের পৌঁছাতে পরিবর্তে রক্তস্রোতে চলে আসে এবং মানুষের লোহিত রক্তকণিকায় প্রবেশ করে। স্পোরোজয়েট থেকে এই অবস্থা পর্যন্ত পৌঁছাতে পরজীবীর প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত সময় লাগে। মেরোজয়েটগুলো ম্যালেরিয়ায় কোনো লক্ষণ প্রকাশ ছাড়াই বছরের পর বছর ধরে যকৃৎ কোষে সাইজোগনি চালিয়ে যেতে পারে। অ্যারথ্রোসাইটিক সাইজোগনি বা লোহিত রক্তকণিকা সংগঠিত সাইজোগনি প্যাটেন্টাকাল অতিক্রমের পর পরজীবী লোহিত রক্তকণিকায় আক্রমণ করার মাধ্যমে এই চক্রের সূচনা ঘটে। ধাপ 1, মাইক্রো মেটাক্রিপ্টো মেরাজয়েট যকৃৎ কোষ থেকে লোহিত রক্তকণিকায় প্রবেশ করে এবং খাদ্য গ্রহণ করে স্ফীত ও গোলাকার হয়। এই দশাকে ট্রোফোজয়েট বলে। এই অবস্থায় জীবাণুর দেহে ক্ষুদ্র একটি কোষ গহ্বর ও একটি ছোট নিউক্লিয়াস দেখা যায়। এই অবস্থাও ক্ষণস্থায়ী দশা। ধাপ 2, কোষ গহ্বরটি ধীরে ধীরে বড় হয় ও নিউক্লিয়াসটি একপাশে সরে যায়, ফলে জীবাণুটি একটি আংটি আকৃতি লাভ করে। এই অবস্থাকে সিগনেট রিং বলা হয়। ধাপ 3, প্রায় 8 ঘন্টার মধ্যে পরজীবীর অন্তস্থ গহ্বর অদৃশ্য হয়ে যায় এবং পরজীবীটি ঘনপথ বিশিষ্ট অ্যামোবা এর আকৃতি প্রাপ্ত হয়। তাই এ দশাকে অ্যামিবয়েড ট্রাফোজয়েট বলে। এ সময় লোহিত রক্তকণিকাটি আকারে স্ফীত হয় এবং এর সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানা দেখা যায়। এই দশাগুলোকে সাফনার্স দশা বা কণা বলে। রক্তকণিকায় সাফনার্স দানার উপস্থিতি দেখে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়। ধাপ 4, অ্যামিবয়েড ট্রাফোজয়েট দশার কোষস্থ নিউক্লিয়াস বরাবর বিভাজনের মাধ্যমে 12 থেকে 24টা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই অবস্থাকে সাইজোন বলা হয়। এই সাইটোপ্লাজমে হিমোজয়েন্ট নামক বজ্র পদার্থ জমা হয়। ধাপ 5, সাইজোন দশার প্রতিটি নিউক্লিয়াস প্রায় 45 ঘন্টা পর সাইটোপ্লাজম ও প্লাজমা মেমব্রেন সহ বিভক্ত হয়ে 12 থেকে 18টি মেরোজয়েটে পরিণত হয়। মেরোজয়েটগুলো গোলাপের পাপড়ির ন্যায় 2 স্তরে সজ্জিত থাকে। এ দশাকে রোজেট বলে। ধাপ 6, পরবর্তী অবস্থায় লোহিত রক্তকণিকা ভেঙে যায় এবং মেরাজয়েট প্লাজমায় বের হয়ে আসে। মেরোজয়েট রক্তস্রোতে ঢুকে গেলে রক্তের শ্বেত রক্তকণিকা তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় রক্তে প্রচুর পরিমাণে পাইরোজেন নামক রাসায়নিক পদার্থ জমা হয় এবং এর প্রভাবেই রক্ত দেহে জ্বর চলে আসে। সমগ্র অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি চক্রটি সম্পূর্ণ হতে 48 থেকে 72 ঘন্টা সময় লাগে। ধাপ 7, মুক্ত মেরোজয়েট নতুন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এবং একইভাবে চক্রটি পুনরাবৃত্তি ঘটায়। ধাপ 8, কতিপয় মেরোজয়েট গ্যামেটোসাইটে পরিণত হয়। গ্যামেটোসাইট 2 প্রকার: পুং গ্যামেটোসাইট বা মাইক্রো গ্যামেটোসাইট এবং স্ত্রী গ্যামেটোসাইট বা ম্যাক্রো গ্যামেটোসাইট। পুং গ্যামেটোসাইটগুলো আকারে ছোট কিন্তু এর নিউক্লিয়াস বড় এবং স্ত্রী গ্যামেটোসাইটগুলো আকারে বড় কিন্তু এর নিউক্লিয়াস ছোট হয়। স্ত্রী এবং পুং গ্যামেটোসাইটগুলো পোষক দেহের প্রান্তীয় রক্তনালীতে অবস্থান করে। মানুষের রক্তে গ্যামেটোসাইটগুলো আর পরিবর্তন ঘটিত হয় না। পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় উদ্দীপনা কেবলমাত্র স্ত্রী অ্যানোফিস মশা দেহে বিদ্যমান আছে। 7 দিনের মধ্যে মশকি কর্তৃক শোষিত না হলে এগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ মানুষের রক্তে গ্যামেটোসাইট 7 দিনের বেশি বাঁচে না। মশকির দেহে ম্যালেরিয়া জীবনচক্র। ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোনো মানুষ রক্ত মশকি কর্তৃক গৃহীত হলে গ্যামেটোসাইট সহ বিভিন্ন দশের জীবাণু মশকির গ্রুপের লুমেনে প্রবেশ করে। অ্যানোফিলিস ব্যতীত অন্যান্য মশকের পরিপাক তন্ত্রের এনজাইম সব দশের জীবাণুকে ধ্বংস করে ফেললেও অ্যানোফিলিস মশার পৌষ্টিক তন্ত্রে গ্যামেটোসাইটগুলো ধ্বংস করার এনজাইম না থাকায় এগুলো বেঁচে থাকে, বরং অ্যানোফিলিস এর গ্রুপে উপস্থিত এনজাইম উদ্দীপনায় গ্যামেটোসাইটগুলো পরবর্তী ধাপ শুরু করতে উদ্দীপ্ত হয়। মশকের দেহে এই জীবাণুর গ্যামেটোগনি ও স্পোরোগনি পর্যায় সম্পূর্ণ হয়।
গ্যামিটোগনি। মশকের গ্রুপের অভ্যন্তরে গ্যামিট সৃষ্টির মাধ্যমে ম্যালেরিয়ার জীবাণু যৌন জননকে গ্যামিটোগনি বলে। গ্যামিটোগনি কয়েকটি নির্দিষ্ট ধাপে ঘটে, যথা: 1. গ্যামিট বা জননকোষ সৃষ্টি বা গ্যামিটোজেনেসিস। গ্যামিটোজেনেসিস দুই প্রকার, যথা স্পারমেটোজেনেসিস এবং ওজেনেসিস। স্পারমেটোজেনেসিস মাইক্রোগ্যামিটোসাইট থেকে মাইক্রোগ্যামিট বা শুক্রাণু বা পুংজনন কোষ গঠন করার প্রক্রিয়াকে স্পারমেটোজেনেসিস বলে। এই প্রক্রিয়া কয়েকটি উপধাপে ঘটে, যথা: প্রথমে গ্যামিটের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভক্ত হয়ে 4 থেকে 8টি ক্ষুদ্রাকার হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয়। এ সময় জীবাণু কয়েকটি কণা 4 থেকে 8টি বিশিষ্ট হয়। প্রতিটি কণার মধ্যে একটি করে ক্ষুদ্র নিউক্লিয়াস প্রবেশ করে এবং নিউক্লিয়াসের চারদিকে সাইটোপ্লাজম জমা হয়। এদেরকে সাইটোপ্লাজমীয় অভিক্ষেপ বলে। এরপরই জীবাণুর দেহটি কতগুলো ফ্লাজেলা আকৃতির সরু মাকুর মতো মাইক্রোগ্যামেটে বা শুক্রাণুতে পরিণত হয়। গ্রুপের গহ্বরে তাপের তারতম্যের দরুন এই প্রক্রিয়াটি ঘটে। গ্রুপের গহ্বরে ম্যালেরিয়ার জীবাণুর স্পারমেটোজেনেসিস এই প্রক্রিয়াকে এক্সফ্লাজেলেশন বলে। মাইক্রোগ্যামেট প্রথমে একসাথে ঘটে, পরে এর মাতৃকোষ থেকে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং ডিম্বাণুকে নিঃসৃত করার জন্য সাঁতার কাটতে থাকে। ওজেনেসিস ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে ম্যাক্রোগ্যামিট বা ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ গঠন করার প্রক্রিয়াকে ওজেনেসিস বলে। এই প্রক্রিয়াটি কয়েকটি উপধাপে গঠিত হয়, যথা: প্রথমে প্রতিটি ম্যাক্রোগ্যামিটোসাইট এর হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি বিভক্ত হয় ও একটি করে সক্রিয় গোলাকার ম্যাক্রোগ্যামিটে বা ডিম্বাণুতে পরিণত হয়। এছাড়া পোলার বডি নামক আর একটি কোষের আবির্ভাব ঘটলেও শীঘ্রই তা নষ্ট হয়ে যায়। এরপরেই ম্যাক্রোগ্যামিট এক প্রান্তে কিছুটা উঁচু হয়ে ওঠে। এই অঞ্চলকে নিষেক কোণ বা অভ্যর্থনা শঙ্কু বলে। ডিম্বাণু নিউক্লিয়াসে এর শঙ্কুর কাছে অবস্থান করে। ধাপ 2. নিষেক বা জাইগোট গঠন। মুক্ত মাইক্রোগ্যামিটগুলো এরপর পৃথকভাবে ম্যাক্রোগ্যামিট বা ডিম্বাণুর নিষেক শঙ্কুর দিকে অগ্রসর হয় এবং প্রতিটি ডিম্বাণুতে একটি করে শুক্রাণু প্রবেশ করে এবং নিষেক সম্পন্ন হয়। নিষিক্ত ডিম্বাণু হতে পারে গোলাকার জাইগোট দ্বারা গঠিত। ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রের যৌনক্রম ব্যাখ্যা। কোনো জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। ম্যালেরিয়া জীবাণু একটি অন্তঃপরজীবী প্রোটোজোয়া প্রাণী। এদের জীবনচক্রে যৌনক্রম ঘটে। হ্যাপ্লয়েড দশা, স্পোরোজোয়েট দশা। মশকের দেহে স্পোরোগনির ফলে সৃষ্ট স্পোরোজোয়েট দশা। এই স্পোরোজোয়েটবাহী মশকই মানুষকে দংশন করার সময় লালা নিঃসরণ করে। এ লালা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, জায়গাটি অবশ ও পিচ্ছিল করে, আর এই লালার সাথে জীবাণু মানুষের দেহে প্রবেশ করে। মেটাক্রিপ্টোমেরোজোয়েট স্পোরোজোয়েট মানুষের যকৃৎকে আক্রান্ত করে, সেখানে হেপাজোয়েট সাইজোগনি চক্র সম্পন্ন করে। হেপাটিক সাইজোগনের ফলে সৃষ্ট হয় মেটাক্রিপ্টোমেরাজয়েট মানুষের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে। এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র সম্পন্ন করে, এর ফলে সৃষ্ট মাইক্রোগ্যামিটোসাইট ও ম্যাক্রোগ্যামিটোসাইট। ডিপ্লয়েড 2n দশা, জাইগোট দশা। মশকের দেহে গ্যামিটোগনির ফলে সৃষ্টি হয় স্ত্রী গ্যামিট ও পুংগ্যামিট। স্ত্রী ও পুংগ্যামিটের মিলনের ফলে জাইগোট 2n সৃষ্টি হয়। উওকিনেট 2n জাইগোট রূপান্তরিত হয়ে সৃষ্টি হয় উওকিনেট 2n। পরে উওকিনেট উওসিস্টে পরিণত হয়। ডিপ্লয়েড উওসিস্ট মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোরোজোয়েট সৃষ্টি করে। এই হ্যাপ্লয়েড স্পোরোজোয়েট দশা মশকের লালার মাধ্যমে মানবদেহে প্রবেশ করে। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে ম্যালেরিয়ার জীবাণুর জীবনচক্র হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমিক আবর্তিত হয়। সুতরাং ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রে সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান। যৌনক্রমের তাৎপর্য: 1. যৌনক্রমে জীবাণুর প্রজাতিতে ধারাকে অক্ষুণ্ণ রাখে। 2. যৌনক্রম জীবাণুর জীবনীশক্তি ফিরিয়ে আনে। 3. যৌনক্রম জীবাণুর বিস্তৃতিতে সহায়তা করে। 4. যৌনক্রম জীবাণুর জীবনচক্র সম্পন্ন করে। 5. যৌনক্রম প্রজাতিতে বৈচিত্র্য আনে, ফলে প্রকরণ সৃষ্টি হয়। ম্যালেরিয়া জীবাণু
সুপ্তকাল বা সুপ্তিকাল কোনো পোষক দেহে কোনো রোগের জীবাণু প্রবেশের সময় থেকে সেই পোষক দেহে উক্ত রোগের লক্ষণ প্রকাশ হওয়া পর্যন্ত সময়কে রোগের সুপ্তিকাল বলে। যেমন ম্যালেরিয়া জীবাণু মানবদেহে প্রবেশ করার সাথে সাথে মানবদেহে জ্বরের লক্ষণ প্রকাশিত হয় না। জীবাণু মানবদেহে প্রবেশ করার কয়েকদিন পর মানুষের দেহে ম্যালেরিয়া রোগের লক্ষণ প্রকাশ পায়। ম্যালেরিয়া জীবাণু মানুষের দেহে প্রবেশ করার সময় থেকে মানুষের ম্যালেরিয়া জ্বরের লক্ষণগুলো প্রকাশ পাওয়া পর্যন্ত সময়কে ম্যালেরিয়া রোগের সুপ্তকাল বা সুপ্তিকাল বলে। কোনো রোগের জন্য সুপ্তিকাল সুনির্দিষ্ট। ম্যালেরিয়া জীবাণুর বিভিন্ন প্রজাতির সময়কাল নিম্নরূপ: প্লাজমোডিয়াম ভিক্সাস 12 থেকে 20 দিন, প্লাজমোডিয়াম ওভালি 11 থেকে 16 দিন, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া 18 থেকে 40 দিন, ফালসিফোরাম 8 থেকে 15 দিন। ম্যালেরিয়া রোগের লক্ষণ: ম্যালেরিয়া জ্বর এর লক্ষণসমূহ নিম্নরূপ: 1. প্রাথমিক পর্যায়ে মাথা ধরা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, অনিদ্রা ইত্যাদির লক্ষণ দেখা যায়। 2. দ্বিতীয় পর্যায়ে রোগীর শীত শীত অনুভব হয় এবং কাঁপুনিতে জ্বর আসে। জ্বর 105 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। কয়েক ঘন্টা পর জ্বর কমে যায়। 48 ঘন্টা পর পর কাঁপুনিতে জ্বর আসাই প্লাজমোডিয়াম ভিক্সাস এর জীবাণুর সৃষ্ট ম্যালেরিয়ার প্রধান লক্ষণ। 3. তৃতীয় পর্যায়ে রোগীর দেহে জীবাণু সংখ্যা অসম্ভবভাবে বেড়ে যাওয়ায় দ্রুত লোহিত রক্তকণিকা ভাঙতে থাকে, ফলে রক্তশূন্যতা দেখা যায়। প্লীহা, যকৃৎ ও মস্তিষ্ক আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ম্যালেরিয়ার সংক্রমণ: স্ত্রী অ্যানোফিলিস মশকই ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটানোর একমাত্র মাধ্যম। পৃথিবীতে প্রায় 200 প্রজাতির অ্যানোফিলিস মশকি থাকলেও মূলত 6টি প্রজাতি এ রোগের ব্যাপকভাবে বিস্তার ঘটায় বলে তথ্য পাওয়া গেছে। অ্যানোফিলিস কালসিফাস স্টেফোনসি মিনিমাস উল্লেখযোগ্য। মানবদেহে ম্যালেরিয়ার জীবাণুর প্রবেশের পর বিভিন্ন ধাপ অতিক্রম করে একসময় গ্যামেটোসাইট গঠন করে। প্লাজমোডিয়াম ভিভাস হতে সৃষ্ট গ্যামেটোসাইটগুলো মানুষের রক্তে 7 দিন, কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিপুরাম হতে সৃষ্ট গ্যামেটোসাইটগুলো 30 থেকে 60 দিন, এমনকি 120 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এ সময়ের মধ্যে রোগীর দেহ হতে এরা মশকির দেহে প্রবেশ করার সুযোগ পেলে পরবর্তী চক্র সম্পূর্ণ করতে শুরু করে। মশকির প্রতিবার দংশনে প্লাজমোডিয়াম ভিভাস এর অন্তত 6টি মশকির দেহে প্রবেশ করে। রক্তপান করার সময় মশকের দেহে বিভিন্ন দশের জীবাণু প্রবেশ করলেও একমাত্র গ্যামেটোসাইটগুলো বেঁচে থাকে। অন্যান্য দশের জীবাণুগুলো মশকের এনজাইম ক্রিয়া নষ্ট হয়ে যায়। গ্যামেটোসাইটগুলো গ্যামেটোগনি ও স্পোরোগনি ধাপের মাধ্যমে অবশেষে স্পোরোজয়েড উৎপন্ন করে মশকের লালাগ্রন্থিতে অবস্থান করে। এ মশকি কোনো মানুষকে দংশন করলে মানুষ এই জীবাণু দ্বারা সংক্রমিত হয়। এভাবে ম্যালেরিয়ার সংক্রমণ ঘটে ও ম্যালেরিয়া জনান্তরে ছড়িয়ে পড়ে। ম্যালেরিয়ার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ: ম্যালেরিয়া যেহেতু মশকে বাহিত একটি রোগ, তাই মশকি প্রতিরোধের মাধ্যমে এই রোগ হতে মুক্তি পাওয়া সম্ভব। ম্যালেরিয়া প্রতিকার 3ভাবে হতে পারে: 1. মশকি নিধন, 2. মশকি হতে আত্মরক্ষা, 3. চিকিৎসা। মশকি নিধন: মশকগুলো বংশ পরিবেশ হতে নির্মূল করা প্রায় অসম্ভব, কিন্তু নিম্নলিখিত পন্থা অবলম্বন করে এদের বিস্তার ধ্বংস করা সম্ভব। প্রজনন ক্ষেত্র ধ্বংস: মশকিরা বন্ধ পচা পানিতে ডিম পাড়ে, তাই বাড়ির আশেপাশে পরিত্যক্ত ডোবা নালা পরিষ্কার রাখা, যেখানে সেখানে পানি জমতে না দেয়া, বাড়ির আশেপাশে ঝোপঝাড় জঙ্গল কেটে ফেলার মাধ্যমে মশকের বসবাস ও প্রজনন ক্ষেত্র ধ্বংস করা সম্ভব। লার্ভা ও পিউপা ধ্বংস করা: পচা পানিতে ডিম ফুটে মশকের লার্ভা ও পিউপা দশা সৃষ্টি হয়। পানিতে কেরোসিন বা পেট্রোল জাতীয় পদার্থ ছিটিয়ে দিলে এরা অক্সিজেনের অভাবে মারা যায়। এছাড়া বিএইচসি, ডায়ালড্রিন ইত্যাদি কীটনাশক ওষুধ তেলের পানিতে ছিটিয়ে দিলে মশকের লার্ভা ও পিউপা মারা যায়। পানিতে জুভেনাইন হরমোন ছিটিয়ে দিলে লার্ভাগুলো রূপান্তরিত হতে ব্যাহত হয়, ফলে এরা পূর্ণাঙ্গ মশকিতে রূপান্তরিত হতে পারে না। উপরিক্ত সবগুলো পদ্ধতিতে কম বেশি পানি তথা পরিবেশ দূষণের জন্য দায়ী। তাই যে সকল জলাশয়ে লার্ভা বা পিউপা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, ওই সকল জলাশয়ে গাপ্পি, কই, শিং, খোরসে, তেলাপিয়া, পুঁটি, টাকি ইত্যাদি জাতীয় মাছ চাষ করলে এরা মশকির লার্ভা ও পিউপা ভক্ষণ করে। এতে মশকি নিধনের পাশাপাশি পরিবেশও থাকে দূষণমুক্ত। পূর্ণাঙ্গ মশকিকুল নিধন: পোগেন মেশিনের মাধ্যমে সালফার ডাই অক্সাইডের ধোঁয়া সৃষ্টি করে মশা তাড়ানো বা মেরে ফেলা সম্ভব। এছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থ ছিটিয়ে বা রেডিয়েশন এর মাধ্যমে বন্ধ্যত্ব সৃষ্টি করে মশকিকুলকে ধ্বংস করা যায়। অধিকাংশ শহর এলাকাতে মশা নিয়ন্ত্রণের জন্য কীটনাশক ব্যবহার করা হয়।
মশাকে দংশনের হাত থেকে আত্মরক্ষা, ঘরের জানালা দরজা মশাকে কীট রোধী, ঘন তারের নেট ব্যবহার করে মশাকে দংশন হতে আত্মরক্ষা করা যায়। এছাড়া কয়েল বা বিভিন্ন ধরনের স্প্রে ব্যবহার করা বা দেহের অনাবৃত অংশে বিশেষ করে ক্রিম বা লোশন লাগানোর মাধ্যমে মশাকে দংশন হতে বাঁচা যায়। শয়নের সময় মশারি ব্যবহার এবং সন্ধ্যায় ধূপের ধোঁয়া প্রয়োগ করা যায়। ম্যালেরিয়াগ্রস্ত রোগীর চিকিৎসা। ম্যালেরিয়া রোগীকে অবশ্যই উন্নত চিকিৎসা প্রদান করা আবশ্যক। রোগ শনাক্ত করা ও উপযুক্ত চিকিৎসা প্রদান করলে ম্যালেরিয়া রোগ হতে পরিত্রাণ পাওয়া সম্ভব। সিনকোনা গাছের বাকল হতে তৈরি কুইনাইন ম্যালেরিয়া নিরাময়ের মূল ঔষধ। এই কুইনাইন দ্বারাই বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়েছে। এছাড়া আক্রান্ত রোগীকে যাতে মশাকে দংশন করতে না পারে সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া আবশ্যক, নতুবা দ্রুত রোগের বিস্তার ঘটতে পারে। ম্যালেরিয়ার টিকা। দীর্ঘ প্রায় 30 বছরের গবেষণার পর অবশেষে আবিষ্কৃত হয়েছে পৃথিবীর প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা, RTS নামেও পরিচিত। ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি EMA ইতিমধ্যে এই ভ্যাকসিনকে স্বীকৃতি দিয়েছে। গ্ল্যাক্সোস্মিথক্লাইন ও পাথ ম্যালেরিয়া নামক প্রতিষ্ঠানদ্বয় যুগান্তকারী আবিষ্কারের নেতৃত্ব দিয়েছে। 4 ডোজের এই টিকা জীবাণুর বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম। উল্লেখ্য যে আফ্রিকার সাহারান অঞ্চলের শিশুরা এ পরজীবী কর্তৃক সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং এতে মৃত্যুর হারও সবচেয়ে বেশি। তবে বাংলাদেশ, ভারত, মায়ানমার প্রভৃতি সাবট্রপিক্যাল অঞ্চলের দেশগুলোতে এ রোগের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে পরিগণিত হয়।